গল্পের নাম এক সায়াহ্নে প্রেমছন্দ। কলমে নুরুন্নাহার তিথি। গল্পের প্রথম পর্ব। শ্বশুরবাড়িতে আজই শেষ দিন তিতিরের। শেষমেশ বাধ্য হল 2 বছরের সংসার ছেড়ে আসতে। বিয়ের 2 বছর পেরুলেও তিতিরের স্বামী রাহান সেই যে বিয়ের 3 দিনের মাথায় হঠাৎ বার্তায় মিশনের খবরে বাড়ি ছেড়েছিল আর ফেরেনি। সে একজন আর্মি অফিসার ছিল। তার কোনো খবরও কারো কাছে জানা নেই। সেই দিনটা ছিল তিতির ও রাহানের বৌভাতের দিন। শ্বশুরবাড়ির আশেপাশের প্রতিবেশীরা প্রতিনিয়ত কানাঘুষা করতে থাকে। এমনকি তিতিরের চরিত্র নিয়েও তারা প্রশ্ন তুলে। এতদিন মুখ বুজে সব মেনে নিয়েছিল সে। কারণটা ছিল তার বাবা সমতুল্য শ্বশুর ছিলেন তার মনোবল। কিন্তু সেই মানুষটা যে আর নেই। গতকালই যে সে চিরতরে হারিয়ে ফেলেছে তাকে। অন্ধকার কবরে চিরনিদ্রায় শায়িত করে রেখে এসেছে। তাই এই বাড়িতে আর থাকার মতো শক্তি বা আশা পেল না সে। কার আশায় ইবা থাকবে? রাহানের, যে কিনা নতুন বউকে বিয়ে করেই ফেলে রেখে গেছে আর খোঁজ নেয়ারও প্রয়োজন বোধ করেনি। তার অপেক্ষায় শাশুড়িমা ননাসও সুযোগ পেলে কথা শোনাতে ছাড়ে না। বাড়িতে দেবরের বিয়ে ঠিক হয়েছে। দেবরের বউ বিয়ে করে বাড়ি এলে হয়তো সেও সেই দলে যোগ দিবে। তাই চলে আসাই সমীচীন মনে করল। তিতিরের শ্বশুর আব্বা অসুস্থ হওয়ার পর থেকেই তার শাশুড়ি বিগত 6 মাস যাবৎ উঠতে বসতে খুদ ধরে ও খোঁটা দেয়। তাদের নজরে হয়তো তিতির অপয়া অলক্ষণে মেয়ে হবে নাই বা কেন, সবার চোখে তো তাই। নয়তো বিয়ে করে আসার পর বৌভাতের দিনই স্বামী লাপাত্তা হয়, শ্বশুর শয্যাশায়ী হয়। বাবার বাড়িতেও বাবা ভাই বেঁচে নেই, মা ও ভাবি আছে। 8 মাসের অন্তঃসত্ত্বা বিধবা ভাবি জীবিত হয়েও যেন মৃতের মতো। আর মা তো হাই প্রেশার ও ডায়াবেটিসের রোগী। তাদের খরচ তিতির 2টা টিউশন করে চালায়। এই টিউশন করা নিয়েও কম কথা শুনতে হয় না। রাত করে বাড়ি ফিরে বলে আশেপাশের মানুষজন কুৎসা রটায়, স্বামী নিখোঁজ আর বউটাকে দেখো, ঢেং ঢেং করে বাইরে ঘুরে বেড়ায়। রাত দিন নেই বাড়ি ফেরার। দেখো গিয়ে নতুন আশিক জুটিয়েছে হয়তো। না হলে স্বামীর জন্য কষ্ট তো দেখা যায় না, দিব্যি আনন্দে আছে। ভাগ্য করে এমন শ্বশুরবাড়ি পেয়েছে বটে। মেডিকেলে পড়াচ্ছে, আবার এমন অপয়া মেয়েকে বাড়িতেও রেখেছে। আমি হলে কবে ঘাড় ধরে বের করে দিতাম। এসব শুনতে শুনতে তিতিরের আর গায়ে লাগে না। প্রথম প্রথম দরজা লাগিয়ে চিৎকার করে কাঁদত, তখন শাশুড়ি কোকেয়া বেগম এসে বুকে আগলেও নিত। কিন্তু সময়ের পরিক্রমায় আশেপাশের বাহিরের আবরণ বিচারক মানুষদের মতো সেও তিতিরের ভিতরটা দেখা ছেড়ে দিলেন। পাড়া প্রতিবেশীদের তো যাতায়াত লেগেই থাকে বাড়িতে। তারা সান্ত্বনা দেওয়ার বাহানায় পুরনো ঘায়ে লবণ লাগিয়ে যায়। আস্তে আস্তে শাশুড়িমাও বদলে গেলেন। শ্বশুরবাবা ব্যতীত তিতিরের দিকটা বুঝার যেন কেউ চেষ্টাই করত না। হাতের মেহেদির রং শুকানোর আগেই বিচ্ছেদ। তখনও তো জানত না তার অদৃষ্টে সাময়িক বিচ্ছেদকে দীর্ঘস্থায়িত্বে রূপান্তর করা হবে। অপেক্ষা তো সে কম করেনি। 1-1.5 মাস পেরোতেই হাসি খুশি তিতিরের ঠোঁটের হাসি যেন মূর্ছে যেতে লাগল। সারাদিন মনমরা হয়ে থাকা ও বিকেল হলেই ছাদে গিয়ে হাঁটু ছড়ানো চুলগুলো ছেড়ে নির্নিমেষ অম্বরপানে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা, এসব দেখে তিতিরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ওর শ্বশুরবাবা ওকে পড়াশোনায় ব্যস্ত করার কথা ভাবে। পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকলে সব ভুলে থাকবে, তাছাড়া তিতিরে এইচএসসির রেজাল্টও খুব ভালো। এক প্রকার জোর করেই তিতিরের শ্বশুর মোহাম্মদ ওসমান আলী তিতিরকে মেডিকেল কলেজের ফর্ম ফিলআপ করায়। লেখাপড়ায় ভালো হওয়াতে শেষ সময়ে রাত দিন এক করে পড়ালেখা করে মেডিকেলের ভর্তি পরীক্ষা দেয়। অতঃপর ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পায়।
সে সময় জোর করে মেডিকেলে ভর্তি করেছিল বলেই তার পড়ালেখার সুযোগ হয়েছে। এইচএসসির পরেই বাবা মা ভালো ছেলে ও ঘর পেয়ে বিয়ে দিয়ে দিয়েছিল। তাই তিনি জীবিত থাকা অবস্থায় শত অবহেলা, অবজ্ঞা, লাঞ্ছনার শিকার হয়েও থেকে গেছিল। এখন সেই মানুষটা জীবিত নেই। তার শেষ সময়ে তিতির যেটুকু পেরেছে সেবা শুশ্রূষা করেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েও ভর্তির আগেই ফরিদপুরের মেডিকেলে এসে পড়েছিল। পেছনে ঘুরে বাড়িটা দেখে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে তিতির ট্রলি হাতে বেরিয়ে এলো। তার এখানের সময় যে ফুরিয়ে গেছে। আধ ঘন্টার মধ্যে নিজের বাবার তৈরি করা একতলা বাড়িটির সামনে রিকশা থেকে নামে। কলিং বেল চাপ দিলে তিতিরের মা নাজমা বেগম দরজা খুলে মেয়েকে ট্রলি হাতে দেখে মলিন হেসে দরজা ছেড়ে দাঁড়ান। তিতিরও মাকে জোরপূর্বক হাসি উপহার দেয়। তিতির ট্রলিটা রেখে বলে, হিয়া কই মা? একটু ঘুমিয়েছে। মেয়েটা খেতে পারে না জানিসই তো, খেলেই বমি হয়। ওহ আচ্ছা, আমি ওর জন্য কিছু রান্না করি তবে। তিতিরের মা মেয়েকে নিষেধ করে বললেন, মাত্রই এসেছিস, একটু রেস্ট কর। আজ তো ক্লাসে যাসনি, রেস্ট কর। আমি একটু পর রিয়ার জন্য সবজি দিয়ে নরম খিচুড়ি রান্নাই করতাম। তিতির হালকা হেসে মাকে সোফায় বসিয়ে বলে, কিছু হবে না, তুমি গিয়ে রেস্ট করো, আমি রান্না করছি। পারবি তুই? আরে হ্যাঁ মা, ওই বাড়িতে প্রতিদিন রাতের জন্য রান্না ও শুক্রবার আমিই তো রান্না করি। তিতির মুখ ফসকে বলে ফেলে এখন নিজেই চুপ হয়ে গেছে। আর তো যাওয়া হবে না সেখানে, সব ছেড়ে এসেছে যে। নাজমা বেগম মেয়ের মাথায় হাত রেখে মলিন কণ্ঠে বলেন, আমাদের জন্যই আজ তোকে এই দিনটা দেখতে হলো। তোর বাবা তখন অসুস্থ হয়ে গিয়েছিলেন বলে সময় থাকতে কন্যা বিয়ে দিতে চাইছিলেন। কে জানতো এত ভালো ছেলে দেখে বিয়ে দেওয়ার পরেও। বাদ দাও মা, সব কিছু সবার জন্য হয় না। আমি যাই ডাল চাল সবজি ঠিক করি। তোকে লোকমুখে অনেক বাজে কথা শুনতে হয় তাই না? মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে এই পীড়াদায়ক প্রশ্নের জবাবে বলে, লোকমুখে তো কত কিছুই বলে। সব কি আমরা করি? আশেপাশের মানুষ রাস্তায় দেখলেই বাজে কথা বলে। পাড়ার মোড়ের বখাটে সুজনও কথা শোনায়। সে তো এখন ফুলে ফেপে উঠেছে। ভয় হয়। হিয়া 8 মাসের অন্তঃসত্ত্বা। এখন তুইও এসেছিস। দুইটা যুবতী মেয়ে নিয়ে একা থাকাটা যেন সমাজের চক্ষুশূল। বাড়ির আশেপাশে প্রায় সুজন পলাশদের ঘুরতে দেখা যায়। তুমি চিন্তা করো না মা, ওদের কাজই এসব। এই সুজনের হুমকি ধামকির জন্য বাবা আমার বিয়ে করিয়েছিলেন তাও জানি আমি। এখন আজকে আসার পথেও সে অশ্লীল ভাষা প্রয়োগ করছিল। নাজমা বেগম চিন্তিত হয়ে মেয়েকে জড়িয়ে ধরে বলেন, আমার ভয় যে আরো বেড়ে গেল। কি করব আমি? তোদের নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যেতে পারলে শান্তি পেতাম। কে জানতো আমার ছেলে মেয়েদের জীবনেই যে এমন হবে আমি স্বপ্নেও কল্পনা করিনি। মা বাদ দাও, যা হয়ে গেছে তা গেছেই। সন্ধ্যা হয়ে যাচ্ছে, হিয়াকে ঘুম থেকে তুলো। তিতির হাত মুখ ধুয়ে রান্নাঘরে গিয়ে চাল ডাল ধুয়ে চুলায় চড়িয়ে দেয়। তারপর সন্ধ্যা হলে মাগরিবের নামাজ পড়ে রান্নাঘরে যাওয়া ধরলেই কলিং বেল বেজে ওঠে। নাজমা বেগম আচমকা আঁতকে ওঠেন। তিতির দরজা খোলার জন্য অগ্রসর হলে ওর মা বাধা দিয়ে ভীত কণ্ঠে বলেন, আগে ব্যালকনি দিয়ে গেইটের বাহিরে দেখে নে। প্রায় সুজন পলাশরা কলিং বেল চাপে। গেইটে লাথিও দেয় না খুললে। সন্ধ্যার পর এসব করে। হিয়ার উপরে নজর পলাশের। তিতির ওর মায়ের কথা অনুযায়ী বারান্দা দিয়ে দেখে নিল। মাকে এসে আশ্বস্ত করে বলল, মনে হচ্ছে না সুজন পলাশরা।
অন্ধকারে গেইটের বাহিরে কাউকে দেখা যাচ্ছে না। মনে হয় না সুজনরা হবে। দরজাটা খুলে দেখে আসি কে আসলো। নাজমা বেগমের মনের ভয় পুরোপুরি কাটেনি। সন্ধ্যা হলেই তার মনে ভয় হতে থাকে। তিতির মাকে দেখে নিয়ে গিয়ে দরজা খুলল। দরজা খুলে কেচি গেইটের কাছে গিয়ে দেখে বাহিরে বড় ব্যাগ কাঁধে একজন লোক দাঁড়িয়ে আছে, হাতে তার একটা ছোট বক্স। তিতিরকে দেখে লোকটা বলল, আপনি তানুজা নূর তিতির? ম্যাম, আপনার নামে একটা পার্সেল এসেছে। কিসের পার্সেল? আমি তো কিছু অর্ডার করিনি, তাছাড়া হোম ডেলিভারি দেয় এমন কিছু কখনোই অর্ডার করিনি। তিতিরের পাল্টা প্রশ্নে লোকটা বলে, আমরা তো জানি না ম্যাম। আপনার পার্সেলের জন্য গুগল ম্যাপে ঠিকানা দেওয়া ছিল, কিন্তু আপনার ফোন নাম্বার দেওয়া ছিল না। হোম ডেলিভারিতে পার্সেল এসেছে। তিতিরের মনে সন্দেহের দানা পাকে। সন্দিহান কণ্ঠে বলে, প্রেরকের নাম পরিচয় কি? সরি ম্যাম, আপনি পার্সেলটা রিসিভ করে নিজেই দেখে নিন। তিতির আর কথা না বাড়িয়ে পার্সেলটা নিয়ে নিল। পার্সেলের গায়ে নাম পরিচয় লিখা নেই। লোকটা চলে গেলে তিতির গেইট লাগিয়ে বাসায় এসে পার্সেলের বক্সটা খুলে দেখে তাতে একটা গহনার বক্স ও একটা খাম। গহনার বক্সটা তার চেনা। চেনা তো হবেই, কারণ তার বিয়ের সময় তার শাশুড়ি এই বক্সটা দিয়েছিল। বক্সটা খুলে দেখল তাতে তার শ্বশুরের দেওয়া একজোড়া বালা ও বিয়ের পরদিন রাহানের দেয়া গলার চেইন ও কানের দুল। এসব সে আসার সময় শাশুড়ির ওয়ার্ড্রবের উপর নীরবে খুলে রেখে এসেছিল। দীর্ঘশ্বাস ফেলল তিতির। এসব ফেরত পাঠানোর কারণ বুঝল না। এবার খামটা খুলল। খামের ভিতর একটা চেক, তাতে 2.5 লক্ষ টাকার অ্যামাউন্ট। তিতির আর কাল বিলম্ব না করে তার শাশুড়ির নাম্বারে ফোন করে। কোকেয়া বেগম হয়তো ফোনের অপেক্ষাতেই ছিলেন। রিং হওয়া মাত্রই রিসিভ হয়। তিতির সালাম বিনিময় করে বলেন, মা, আপনি ওগুলো পাঠালেন কেন? দেখো তিতির, তোমার স্বামীর কোনো খোঁজ নেই এবং শ্বশুরও আর বেঁচে নেই। তোমার বিয়ের দেনমোহর 4 লক্ষ টাকা ছিল। দেনমোহরের 4 লক্ষ টাকার আওতায় এই গহনাগুলোও ছিল। খুব কম সময়ের মধ্যে বিয়ে হওয়াতে তখন বেশি গহনা গড়াতে পারিনি, কিন্তু আমার ছেলে তোমার দেনমোহরের টাকা আগেই তার বাবার কাছে দিয়ে রেখেছিল। আজ তুমি বাড়ি ছেড়েছ, তাই তোমার হক তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার ছেলের নামে যা আছে তাও তুমি চাইলে অধিকার নিয়ে আসতেই পারো। না মা, তার দরকার পড়বে না। আপনার ছেলেই নেই তো আমি তার সম্পত্তি দিয়ে কি করব? আমাদের তো কোনো সন্তানও নেই। 2 বছরে মিশন থেকে ফিরল না। হেডকোয়ার্টারেও তার খবর জানে না। সে মিশন শেষে কোথায় গেছে কেউ জানে না। সবই আমার ভাগ্য। কোকেয়া বেগম বললেন, ভালো থেকো। এতদিন গালমন্দ করেছি, না চাইতেও করেছি। তোমার ভবিষ্যৎ ভালো হোক, অতীতের ছায়া না পড়ুক। তিতিরও আর কথা বাড়ালো না। শ্বশুরবাবা মারা যাওয়ার পর শাশুড়িমা আজকেই ফোনে তার সাথে এটুকু কথা বললেন। কাল থেকে তিনি তিতিরকে কিচ্ছুটি বলেননি। তিতির উপরের দিকে মুখ করে চোখ বন্ধ করে নিজের সব হতাশা উড়িয়ে দিতে চাইল। সে প্রাণ খুলে বাঁচতে চায়। তিতিরের মা নাজমা বেগম তিতিরের সব কথাই শুনেছেন। তিনি মৌন রইলেন। মেয়েকে নিজে নিজে সামলে নিতে দিলেন। শ্রাবণের শেষ সপ্তাহ। আকাশে প্রায়শই মেঘের আনাগোনা। ক্ষণে ক্ষণে মেঘের দল ফাঁকা গর্জন করে ওঠে। তিতির খিচুড়ির অবস্থা দেখে বুঝল পানি আরেকটু শুকাবে। তাই বাগারের জন্য আগে থেকে পেঁয়াজ রসুন কাটছে। চোখ দিয়ে টপটপ করে জল গড়াচ্ছে। সবাকে বোঝাতে চাইছে এই জলের ধারা পেঁয়াজ কাটার দরুন। আজ সে সব ছেড়ে যে এসেছে। মায়ের চোখ তো আর ফাঁকি দিতে পারে না।
নাজমা বেগম ঠিক বুঝে গেলেন। মেয়ের হাত থেকে জোর করে পেঁয়াজ নিয়ে নিজে কাটতে আরম্ভ করলেন আর বললেন, ছাদের দরজাটা বাড়ি দিচ্ছে, একটু যা দেখে আয়। দুপুরে মেঘ ডাকছিল বলে তড়িঘড়ি করে আচারের বয়ামগুলো আনার সময় মনে হয় লাগাইনি। আমার হাঁটুতে ব্যথা করছে, তুই যা দেখ একটু। তিতির নিঃশব্দে ছাদের সিঁড়িতে উঠল। ছাদের দরজা ভিড়ানোই ছিল। ধীর পায়ে ছাদের ভেজা মেঝেতে পা রাখল। কেমন অদ্ভুত শিহরণ। মাঝ বরাবর গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে দুই হাত প্রশস্ত করে আকাশপানে মুখ করে নয়নজোড়া মুদিত করল। বিয়ের রাতে তিতির রাহান আসার আগেই ঘুমিয়ে পড়েছিল। প্র্যাকটিক্যাল পরীক্ষার 2 দিন পরেই বিয়েটা হয়, তার জন্য ক্লান্তি একটু বেশি। তাছাড়া রাত 1:30 অবধি অপেক্ষায় জেগে ছিল, পড়ে না পারতে বসে বসেই ঘুমিয়ে গেছিল। পরদিন সকালে উঠে দেখে হাতের চুড়ি ও গলার হারগুলো খুলে পাশের টেবিলে রাখা। পাশ ফিরে রাহানকে ঘুমন্ত অবস্থায় দেখেই বুঝেছে রাহান এগুলো খুলে দিয়েছে যাতে ঠিক মতো ঘুমাতে পারে। তিতিরের কিশোরী মনে তখন প্রথম প্রখর ভালো লাগার উদ্রেক ঘটে। কলেজের 2-1 বান্ধবীর মুখে বিয়ের প্রথম রাত নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে সে ভয়ই ছিল। সেই দিন আরও একবার রাহান তিতিরকে রক্ষা করেছিল। যখন শাড়ি পরে ছাদ থেকে নামার সময় পরে যেতে নিয়েছিল তখনই রাহান তাকে বাহুডোরে আগলে নিয়েছিল। তারপর রাহানের বন্ধুত্বের প্রস্তাব। সবকিছুই তিতিরকে মুগ্ধ করছিল, কিন্তু কে জানত ওগুলোই শেষ। দীর্ঘশ্বাস ফেলল তিতির। নেত্রকোণ বেয়ে গড়ালো নোনা জল। এই স্মৃতিগুলোই তার 2 বছরের অপেক্ষার সঙ্গী। আর্মি হেডকোয়ার্টার থেকেও কোনো খোঁজ দিতে পারছে না। হঠাৎ ঢুকরে কেঁদে উঠে জড়ানো স্বরে বলতে থাকে, আমার সাথেই এসব কেন হয়? স্বামী, বাবা, ভাই, তারপর শ্বশুর বাবা, সবাই কেন আমাকে একা করে চলে যায়? হারাতে হারাতে আজ আমি ক্লান্ত। মা ও হিয়াকে হারাতে চাই না। আমার আপন বলতে ওরাই। খোলা আকাশের নিচে কিছুক্ষণ দুঃখবিলাস করে গায়ে গুড়ি বৃষ্টির ছাট লাগা মাত্রই চোখ মুছে উঠে দাঁড়ায়। অতঃপর ছাদের দরজা লাগিয়ে নেমে আসে। বাসায় ঢুকে দেখে মা হিয়াকে খাবার টেবিলে এনে বসিয়েছেন। তিতির গিয়ে হিয়াকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? আর মাত্র 1 মাস, তারপর আমাদের সোনামণি চলে আসবে। হিয়া মলিন হেসে বলল, আমার বাচ্চাটা জন্মের আগেই এতিম হয়ে গেল। ঠিকই আছে, মাও এতিম, বাচ্চাও এতিম। কি মিল? চুপ, একদম আজেবাজে বকবি না। এসব ভেবে নিজেকে কষ্ট দিবি না। কষ্ট? ওটা নিজেই আমার কাছে আসে। নিজের চোখের সামনে নিজ স্বামীকে খুন হতে দেখেছি। ওটা অ্যাক্সিডেন্ট ছিল না রে, ইচ্ছাকৃত ছিল। হিয়ার কথার প্রত্যুত্তরে তাচ্ছিল্য করে তিতির বলে, ইনভেস্টিগেশনই হচ্ছে না, কিছু করার নাই রে। টাকা ছাড়লে সব হতো, কিন্তু যেখানে বেঁচে আছি কোনোমতে সেখানে আর কি করার আছে? নাজমা বেগমকে আসতে দেখে হিয়া ও তিতির চুপ করে গেল। 3 জনের জন্য খিচুড়ি ও ডিম ভাজা করে এনেছেন। খাওয়ার মাঝপথে আবারও কলিং বেলের শব্দে হিয়া আঁতকে ওঠে। তিতির বিরক্তি নিয়ে বলে, আবার কে? তিতির উঠে যেতে ধরলে হিয়া তোতলানো স্বরে বলল, যাস না তিতির, তুই যে এসেছিস ওরা খবর পেয়ে গেছে। খবর পাবে কি? আমাকে আসতেই দেখেছে। কেচি গেট না খুলে দেখি কে এসেছে। হিয়া ও নাজমা বেগমকে কিছু বলতে না দিয়ে দরজা খুলে উকি দিয়ে দেখে বাহিরে কেউ নেই। আরেকটু ভালো করে দেখতে সিঁড়ির ঘরের বাতি জ্বালালো। কেচি গেইটের কাছ পর্যন্ত গিয়ে দেখে ফিরে আসবে তখনই দেখে একটা খামটা গেটির ফাঁকা দিয়ে হাতড়ে নিল। ওটা নিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে খাবার টেবিলের কাছে এসে বলে, এটা পেলাম। কেউ ছিল না।
খুলে দেখো। হুম। তিতির খামটা খুলল, অতপর যা দেখল অবাক না হয়ে পারল না। তিতির পাখি। সুখপাখি হয়ে এই নির্হারা তিতির পাখিকে নিজের নীড়ের সম্রাজ্ঞী করতেও প্রস্তুত। উপমাতে হয়তো বিরক্ত হচ্ছেন। থাক, সেসব বাদ দিন। আপনার নতুন গন্তব্য আপনাকে হাতছানি দিচ্ছে। ছেড়ে দিন এই ফরিদপুর শহর। চলে আসুন ময়মনসিংহতে। আপনার মেডিকেলে মাইগ্রেট করাও সম্ভব। ময়মনসিংহ মেডিকেলেই তো চান্স পেয়েছিলেন। আপনি এই অসুস্থ সমাজের সাথে লড়তে লড়তে আরও হতাশ হবেন। ইতি। আপনার শুভাকাঙ্ক্ষী। তিতির হতবাক হয়ে চেয়ে আছে চিঠিটির দিকে। হুট করে তার শুভাকাঙ্ক্ষী কোথা থেকে উদয় হল। তিতিরের কুঞ্চিত ভ্রু দেখে নাজমা বেগম ও হিয়া একে অপরের দিকে কিছু না বুঝে তাকায়। হিয়া জিজ্ঞাসা করে, কি হয়েছে? কি লেখা কাগজে? তিতির কাগজটা হিয়ার হাতে দেয়। হিয়া লেখাগুলো পড়ে বলে, কে হতে পারে? জানি না। আচ্ছা, তুই টেনশন করিস না। খেতে বসো, পরে দেখা যাবে। তিতির কাগজটা রেখে খেতে বসে। সকালে ঘুম থেকে উঠে তিতির রাতের বানানো রুটি ছেঁকে ও সবজি গরম করে বক্সে ভরে দৌড় দিয়েছে। সকাল 8টায় ক্লাস। আজ তার কিছুটা দেরি হয়ে গেছে দূরত্ব অনুযায়ী। বড় রাস্তায় এসে বাসের জন্য অপেক্ষা করে। এদিকে হাতে আর আধ ঘন্টার মতো আছে। বাস পেয়ে উঠে পড়ে প্রায় 25 মিনিট পর গন্তব্যে পৌঁছে। হরবড়িয়ে রোড ক্রস করতে নিবে তখনই একটা গাড়ির সামনে পড়তেই বাঁচে। ভাগ্যিস জিপ গাড়িটির ড্রাইভার হার্ড ব্রেক করেছিল। লোকটি হাত দিয়ে যেতে ইশারা করলে তিতির দৌড়ে চলে যায়। তিতির যাওয়ার পর লোকটি গাড়ি রাস্তার সাইডে নিয়ে দাঁড়া করায়। মেডিকেল ভবনের গেইটের দিকে চেয়ে স্বগতোক্তি করে, আপনাকে চাওয়ার এই অন্যায় মনবাসনা নিয়ে নিজের মনেই কুরে কুরে মরি। অন্যের স্ত্রী জানা সত্ত্বেও 6 মাস আগে আপনাকে এক ঝলক দেখে নিজের দৃষ্টি সংযত করাও দায় হয়ে পড়েছিল। অতঃপর খুব দ্রুত আপনার শহর ছেড়েছিলাম। আবারও আপনার শহরে আপনার সাথে দেখা। জানি না অদৃষ্টে কি আছে। যদি এই কায়নাতের মালিক চায় তবে। লোকটি গাড়ির সিটে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে ঢোক গিলে নেয়। যাওয়ার আগে আরেকবার মেডিকেল কলেজের গেইটের দিকে দৃষ্টি বুলিয়ে গাড়ি স্টার্ট করে চলে যায়। টানা 2 ঘন্টা ক্লাস শেষে সময় হয়েছে নাস্তা খাওয়ার। নাস্তা খাওয়ার মাঝে মৃদুলা ও ইতি এসে হাজির। ইতি বলে, আজ তুই এখন নাস্তা করছিস? তুই তো সকালে নাস্তা না করে আসিস না। আজ দেরি হয়ে গিয়েছিল তাই সকালে নাস্তা খেয়ে আসতে পারিনি। মৃদুলা বলে, শুনলাম তোর শ্বশুর পরশুদিন সকালে হসপিটালে নিয়ে আসার পর মারা গেছে। সবার কি অবস্থা এখন? তিতির দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণে জমে উঠা অশ্রুবিন্দু বৃদ্ধাঙ্গুলির দ্বারা মুছে নিয়ে বলে, মৃত বাড়িতে যেমন থাকে তেমনই আছে হয়তো। তোকে আজ আসতে দিল না মানে কাল তো আসিসনি। তাছাড়া তোর শাশুড়ি তো তোকে এখন আর ভালো নজরে দেখেন না। তোর শ্বশুরি তোর পক্ষে সবসময় ছিলেন। তিতির মলিন কণ্ঠে বলে, আমি ওই বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে এসেছি। যদি নিয়তি আমায় সেখানে নেওয়াও তবে সেটা নিয়তির উপরেই ছেড়ে দিলাম। মৃদুলা ও ইতি অবাক হয়ে সমস্বরে বলে, কি বলিস চলে এসেছিস? হুট করে চলে আসলি? ওরা কিছু বলেছে? না, ওরা কেউ কিছু বলেনি। আমারই মন টানছিল না। বাবা জীবিত থাকা অবধি তার সম্মান রক্ষার্থে বাড়ি ছাড়িনি। কিন্তু এখন যখন তিনি নেই আর তাদের ছেলেরও কোনো খোঁজ নেই, তখন আমি নিজের মতো বাঁচতে চাই। আমার মা ভাবির সাথে থাকতে চাই। আমরা তিনজনই তিনজনের আপন। এখন কয়দিন পর পুচকু আসবে। ওকে সুন্দরভাবে বড় করতে হবে। ভাইয়ের শেষ চিহ্ন।
ওদের আমি সব বিপদ থেকে বাঁচাতে চাই। আল্লাহ আমাকে সেই তৌফিক দিক। আমিন। মৃদুলা ও ইতির একসাথে বলাতে তিতির মুচকি হাসে। তারপর কিছুক্ষণ একসাথে পরের ক্লাসের পড়া পড়ে ক্লাসের জন্য যায়। কোকেয়া বেগমকে তার বড় মেয়ে ওহি বলছে, তিতির যে বাবার মৃত্যুর পরের দিন চলে গেল তা নিয়ে প্রতিবেশীরা কানাঘুষা করছে। কেউ বলছে আমরা তাড়িয়ে দিয়েছি, কেউ বলছে আমরা অত্যাচার করতাম, আবার বলছে নতুন কাউকে জুটিয়েছে তাই চলে গেছে। বলুক না, যার গুণগান গায় তারই বদনাম করতে এদের সময় লাগে না। আমার কানে তো কম বদনাম করেনি। আমিও তখন দিশেহারা হয়ে কি করেছি বুঝি নাই। স্বামী সন্তান সব তো গেল। কোকেয়া বেগমের পরিবর্তন দেখে ওহি বলে, মা, তুমি তিতিরের হয়ে কথা বলছো। আমি শিউর তোমার বড় ছেলের বউ পছন্দ হয়নি বলে বাড়ি ফিরছে না। না হলে রাহানের মতো চৌকস আর্মি অফিসার গায়েব হয় নাকি? থামো ওহি, আমার আর ভালো লাগছে না। ওহি মাকে অন্যমনা দেখে ছেলের পিছনে উঠে চলে গেল। কোকেয়া বেগম ভাবলেশহীন বসে রইলেন। ক্লাস শেষ হলে তিতির ওর মাকে ফোন করেন হিয়াকে চেকআপের জন্য। তিতির ফোন করে বলে, তোমরা কত দূর? আমার তো লাঞ্চ টাইম চলছে। আরে সিএনজি পাচ্ছিলাম না। তোর কথা ঠিক মতো বুঝতেছি না। আমরা পথেই আছি, বেশিক্ষণ লাগবে না। এই বলে নাজমা বেগম ফোন কেটে দিলেন। তিতির আগেই ডাক্তারের সিরিয়াল দিয়ে রেখেছে। এখন ওরা ঠিক মতো এসে পৌঁছালেই দেখিয়ে নিবে। ডাক্তারের চেম্বারে বসে আছে তিতির ও হিয়া। নাজমা বেগম বাহিরে বসে আছেন। ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলেন, বেবি ঠিক আছে আর জরায়ুতে ফ্লুইডও মোটামুটি ভালোই। যে কোনো দিন ডেলিভারি হতে পারে। আগে থেকে সিজার করে ফেললে রিস্ক থাকবে না। আমরা ভেবে দেখি ম্যাম। তিতির এই বলে হিয়াকে নিয়ে উঠে আসে। হিয়া সিজার করতে ভয় পায় তা তিতির জানে। বাহিরে এসে হিয়া ভীতু কণ্ঠে বলে, মরে গেলে যাব কিন্তু সিজার করব না প্লিজ। ডাক্তাররা তো কিছু হলেই সিজার করতে বলে। তিতির ওকে শান্ত করতে বলে, দেখ বাসায় কোনো ছেলে মানুষ নাই, আমি ক্লাসে থাকি। মা আর তুই। লোয়ার পেইন উঠলে মা তো দিশেহারা হয়ে পড়বে। হলে হোক, সিজার করব না। আচ্ছা থামো, বাসায় যা, এক সপ্তাহ দেখি। নাজমা বেগমকে নিয়ে হিয়া বাড়ি ফিরে গেল। তিতিরের বিকেলে ক্লাস আছে। ক্লাস শেষে একটা টিউশন করে ফিরবে। সপ্তাহে 4 দিন করে 2টা টিউশন করাই। রাতের 8টার দিকে তিতির বাড়ির রাস্তায় এসেছে। ফেরার পথে এক বিশ্বস্ত সিএনজি ড্রাইভারকে বলে এসেছে যেন যে কোনো সময় ফোন দিলে পাওয়া যায়, সাথে কিছু বাজারও করেছে। হঠাৎ মনে পড়ে ঘরে ডিম শেষ হয়ে গিয়েছে, তাই মোড়ের দোকানে গেল ডিম কিনতে। আকাশের অবস্থাও ভালো না, মনে হচ্ছে ঝুম বৃষ্টি নামবে। তাড়াতাড়ি করে ডিম কিনে পেছনে ঘুরা মাত্রই দেখে সুজন কেমন বিশ্রী দৃষ্টিতে তিতিরকে পা থেকে মাথা পর্যন্ত চোখ ঘুরাচ্ছে। টুথপিক দিয়ে তার পান খাওয়া দাঁত খোঁচাচ্ছে। তিতির ভয়ে ওড়নাটা আরেকটু টেনে নিয়ে পাশ দিয়ে চলে যেতে নিলে সুজন হাঁক ছাড়ে, কই যাও টিয়া পাখি, একটু বসো, চা পান খাও। এখন তো আর ভাতারের বাড়িতে থাকো না। অবশ্য তোমার ভাতার তো বিয়ার 2 দিন না হইতেই ফুরুত। রাগে দাঁত খিচে নিল তিতির। ওড়না খামচে ধরে আছে। এদের মুখের উপর বাক্য দ্বারা জবাব দিলে আরও পার পেয়ে যাবে। তিতিরের মা আগেই তিতিরকে এদের সাথে মুখ লাগতে নিষেধ করে দিয়েছেন। এমনিতেই এদের উৎপাতে ভয়ের শেষ নেই, তাই কোনো প্রত্যুত্তর না করে সোজা দ্রুত হেঁটে চলে এসেছে। বাড়ি ফেরা মাত্রই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। টেবিলের উপর সব রেখে ফ্রেশ হতে গেল। মা রান্না করছে এবং তা শেষের পথে।
তিতির ফ্রেশ হয়ে হিয়ার সাথে বসে একটু পড়া পড়ে। হিয়াও পড়ছিল। অলস বসে থাকার চেয়ে পুরনো পড়াও ভালো। রাত 9টার দিকে এই মুষলধারা বৃষ্টির মধ্যে কলিং বেল বেজে ওঠে। এবার তিতির সহ সবাই ভয় পেয়ে ওঠে। রাস্তার ঘটনাটা মনে পড়ে যায়। বৃষ্টির জন্য রাস্তাঘাট নীরব। সুজন, পলাশরা কি সেই সুযোগে এসেছে? নাজমা বেগম ভয় দোয়া দুরুদ পড়তে শুরু করেছেন। প্রথমবার কলিং বেল বাজার মিনিট দুয়েক পর আবার বেজে ওঠে। তিতির রান্নাঘরে গিয়ে বটি তুলে দরজার দিকে যায়। দরজা খুলে সিঁড়ির ঘরের বাতি জ্বালিয়ে কেচি গেইটের কাছে যায়। একজনের অবয়ব দেখা যাচ্ছে। কেচি গেইটের কাছে কোনায় জোরসড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তিতির ঢোক গিলে বলে, কে কে ওখানে? আমি, মাশরিফ ইকবাল। তিতির ভ্রুকুঞ্চন করে উকি ঝুঁকি দিল, তবুও লোকটির মুখদর্শন হল না। ঝড় বৃষ্টির রাত, মনে ভয় ভীতি যেন ঝেঁকে বসেছে। তার উপর পুরুষালী কণ্ঠস্বর। সিঁড়ির ঘরের বাতিটাও টিমটিম করে জ্বলছে। বোঝাই যাচ্ছে যে কোনো সময় ফিউজ হয়ে যেতে পারে। তিতিরের কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে। মনে কিঞ্চিত সাহস সঞ্চার করে নিভে যাওয়া কণ্ঠস্বরকে হালকা জোরালো করল। মাশরিফ ইকবালকে। অপরপক্ষ থেকে জবাব এলো, ম্যাম, আমি বিপদে পড়েছি। আমার জিপটার ইঞ্জিন চালু হচ্ছে না। কাছেই মেকানিকের কাছে দিয়ে এসেছি। এখন এই ঝুম বৃষ্টিতে পুরোদস্তুর ভিজে গেছি। প্লিজ যদি একটু সাহায্য করতেন। তিতির ভাবনায় পড়ে গেল। কি করবে ভেবে পাচ্ছে না। বৃষ্টি প্রায় 2 ঘন্টা যাবৎ লাগাতার হচ্ছে। লোকটা ভিজে গেছে বুঝতে পারছে, কিন্তু এক অচেনা লোককে বাড়িতে কিভাবে আশ্রয় দিবে, যেখানে বাড়িতে পুরুষ কেউ নেই? তিতিরের ভাবনার মাঝেই লোকটা পরপর 2 বার হাঁচি দিয়ে ফেলেছে। লোকটা জড়ানো স্বরে বলে ওঠে, ঠিক আছে ম্যাম, সমস্যা নেই। আমি গেইটের কাছে এখানেই বৃষ্টি থামা অবধি দাঁড়াই। এখানে বৃষ্টির ছাট কম লাগছে। তিতির কিছুক্ষণ নীরব থাকে। লোকটার কথাবার্তায় ভদ্রতা পরিলক্ষিত, তাই কিছুটা মায়া লাগল। তিতির বলল, আপনি গেইটের ভিতরে এসে অপেক্ষা করতে পারেন। বৃষ্টির তেজ খুব তীব্র। আমি চাবি নিয়ে আসছি। তিতির বাড়ির ভিতরে ঢোকে ফ্রিজের উপর থেকে চাবি নিয়ে যাওয়া ধরলে ওর মা জিজ্ঞাসা করেন, কে এসেছে? তুই চাবি নিয়ে কই যাচ্ছিস? একজন লোক বৃষ্টিতে ভিজে একটু আশ্রয় চাইছে। তাকে সিঁড়ির ওখানে চেয়ার নিয়ে দিব। বৃষ্টি থামলে চলে যাবেন। নাজমা বেগম অবাক হয়ে বলেন, পাগল হইছিস তুই? বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই আর তুই এক লোককে বাড়িতে আনতে চাইছিস? তিতির ওর মাকে বোঝাতে চাইলেন, মা, বোঝার চেষ্টা করো। উনি ভিজে চুপচুপে পুরো। বাহিরেই তো বসবেন। একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে উনি যাতে অসুস্থ না হয় সেদিকটা দেখাও আমার দায়িত্ব। তুই আছিস তোর দায়িত্ব নিয়ে। সে তোর প্যাশেন্ট না। উফ মা, থামো। অত চিন্তা করো না। বাহিরেই বসা, দরজা লাগানো থাকবে। লোকটা সাহায্য চেয়েছেন, এখন সামান্য আশ্রয় না দিলে কেমন দেখায়? যা মন চায় কর। নাজমা বেগম আবার রান্নাঘরের দিকে গেলেন। তিতির কেচি গেইটের তালা খুলে লোকটাকে ভেতরে ঢোকার জন্য বলতেই সিঁড়ির ঘরের বাতিটা ফিউজ হয়ে গেল। আলো আধারিতে মুখোমুখি 2 জন। তিতির অপ্রস্তুত হয়। ধীর কণ্ঠে বলল, আমি একটা চেয়ার আর মোমবাতি এনে দিচ্ছি। আপনি অপেক্ষা করুন। মাশরিফ এই অন্ধকারেই মৌন সম্মতি দেয়। তিতির বাড়ির ভিতরে ঢুকে একটা চেয়ার দিয়ে যায়, সাথে ছোট কাঠের চৌকি। মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসে, অতঃপর কাঠের ছোট চৌকিতে রেখে বলে, আর কিছু লাগলে জানাবেন। মাশরিফের কণ্ঠ এমনিতেও রুদ্ধ হয়ে গেছে। ভদ্রতা সূচক জবাব দেয়,
জি। তিতির বাড়ির ভিতরে চলে এসে দরজাটা হালকা ফাঁকা করে রাখে। তিতিরের মা রাতের খাবারের জন্য ডাক দিলে তিতির মাকে আস্তে করে বলে, মা দেখো, বাহিরের লোকটাকে কিছু খাবার দিলে ভালো হতো। আমরা খাচ্ছি, সে খাচ্ছে না। কেমন দেখা যায়। অতিথির মতো তো। নাজমা বেগম ব্যাপারটায় ভাবলেন, অতঃপর বললেন, মাছ তো আমি 3 পিসি রান্না করেছি, এখন দিব কিভাবে? আচ্ছা, আমার পিসটা দিয়ে দেই, আমি না হয় তরকারি দিয়ে খেয়ে নিব। তিতিরের কথা শুনে ওর মা বলে, না, আমারটা দে, তোর প্রোটিনের দরকার আছে। না, আমার এমনিতেও রাতের বেলা মাছ খেতে ভালো লাগে না, আমারটাই দেই। তিতির মাশরিফকে ডাক দিয়ে বলে, আপনি ভিতরে এসে কিছু খেয়ে নিন। না না, আমি কিছু খাবো না, বৃষ্টি থামলেই চলে যাব। তিতির এবার ওর মাকে পাঠায়, নিজে গিয়ে হিয়ার রুমে হিয়ার কাছে বসে। নাজমা বেগম বুঝিয়ে নিয়ে এসেছে, তারপর রাতের খাবার খাইয়ে নিজেও চেয়ার নিয়ে মাশরিফের সাথে গল্প জুড়ে দেয়। সাথে বৃষ্টির মধ্যে রং চাও করে নিয়েছে। নাজমা বেগমের স্বভাবই মিশুক প্রকৃতির। তিনি মাশরিফের সাথে জমজমাট আড্ডা বসিয়েছেন। কথা বলার মধ্যে মাশরিফ বলে, আন্টি, আপনি বললেন আপনার মেয়ে মেডিকেলে পড়ে ময়মনসিংহতে চান্স পেয়েছিল, ভর্তির আগেই এখানে ট্রান্সফার হয়েছে। তাছাড়া এখানে কিছু মাস্তানদের উৎপাতের কথাও বললেন। তাহলে আপনারা সবাই ময়মনসিংহতে চলে গেলেই পারেন, কিছু মনে করবেন না। 3 জন মেয়ে মানুষ একা থাকে না, আবার মাস্তানদের নজর পড়েছে। আমার মনে হয় আপনাদের সব বিক্রি করে চলে যাওয়া উচিত। তিতিরের মা অবাক হয়ে ভাবলেন, তারপর চিন্তিত সুরে বললেন, কিন্তু বাবা, এই জায়গা জমি কে কিনবে বলো? আমরা অত কিছু বুঝিও না। এই সুজন পলাশদের জন্য সারাদিন ভয় ভয় থাকি। ছেলেটাও বেঁচে নাই, বউটার কয়দিন পর বাচ্চা হবে। বুঝতেই পারছো কিসের মধ্যে আছি। জি আন্টি, আমার পরিচিত একজন আছে, যে এলাকায় খুব একটা জানাজানি না করেই সব মিটিয়ে ফেলতে পারবে। তার আগে আপনাদের এখান থেকে চলে যেতে হবে। আমি এই এলাকায় আগামীকালই শেষ। এসেছিলাম একটা কাজে। ফরিদপুর ক্যান্টনমেন্টে আমার পরিচিত আছে। আপনি আপনার মেয়ে বউয়ের সাথে কথা বলে দেখতে পারেন। আমি আমার নাম্বার দিয়ে যাচ্ছি। যোগাযোগ করলে আমি যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা বাবা, আমরা ভেবে দেখি। তুমি ভিতরে এসে বসো না হয়। না আন্টি, এখানেই ভালো আছি। আমার পকেটে মেডিসিন ছিল, খেয়ে নিয়েছি। তাছাড়া বৃষ্টিও কমে এসেছে। মেকানিকের থেকে জিপটা নিয়েই চলে যাব। যতক্ষণ আছে ভেতরে এসে বসতে। নাজমা বেগমের কথায় হাস্যোজ্জ্বল প্রত্যুত্তরে বলে, না আন্টি, আপনাদের ঝামেলাও আমি বুঝি। আপনারা যে আমায় একটু আশ্রয় দিয়েছেন তাতেই আমি কৃতজ্ঞ। নাজমা বেগম আর জোর করেন না। বৃষ্টি প্রায় থেমে গেলে মাশরিফ চলে যায়। নাজমা বেগম বাড়ির ভেতরে এসে হিয়া ও তিতিরকে খাওয়ার জন্য ডাকে। সুযোগ বুঝে পড়ে মাইগ্রেশনের কথা বলবে। পরের দিন সকালে তিতির মেডিকেলে যাওয়ার জন্য একটু জলদিই বের হয়। বাড়ির বাউন্ডারির কাছে এসে দেখে ভেজা ঘাসের উপর একটা খাম পড়ে আছে। তিতির আশেপাশে কৌতূহলী হয়ে চেয়ে দেখল কেউ নেই, অতঃপর কালক্ষেপণ না করে খামটা তুলে নিয়ে রওনা করে। বাসে উঠে ব্যাগ থেকে খামটা বের করে পড়তে থাকে। কেমন আছেন তিতির পাখি? আমি যে ভালো নেই। আপনি নামক এক দুরারোগ্য ব্যাধিতে আমি প্রচণ্ড রকমের আক্রান্ত। আমার চাওয়াটা অযৌক্তিক জেনেও অবচেতন মন তো মানে না। মনকে নিজের বশে রাখার চেষ্টাতে ব্যর্থ হয়ে আবারও তোমার শহরে এসেছি আপনাকে এক ঝলক দেখতে। আবার কাজের ব্যস্ততায় চলে যাব।
নিজেকে প্রচুর ব্যস্ত রাখতে হবে যাতে তোমায় নিয়ে অন্যায় ইচ্ছা মনে না আসে। ভালো থেকো তিতির পাখি। তিতির চিঠিটা পড়ে নির্নিমেষ চেয়ে আছে। কোনো অনুভূতি বুঝতে পারছে না সে যে বিবাহিতা। এসব ভেবে নিজ মনে অন্যায় অনুভূতির জন্ম দিতে চায় না। এই বয়সে স্বাভাবিক এসবে আপ্লুত হওয়ার, কিন্তু নিজের জীবনে যা ঘটে গেছে তাতে সে সবকিছুকে নজর আন্দাজ করতেও প্রস্তুত। 2 দিন পর ক্লাস ও টিউশন শেষে বাড়ি ফেরার পর তিতির দেখে বাড়ির সদর দরজাটা খোলা। তিতিরের মনের মধ্যে অশনি সংকেত দিচ্ছে। তাড়াহুড়ো করে বাড়ির ভিতর প্রবেশ করে দেখে ওর মায়ের ঘরের দরজা বাহির থেকে লাগানো আর হিয়ার ঘর থেকে অস্ফুট গোঙানির আওয়াজ আসছে। এই মেঘ বৃষ্টির শীতলতার মাঝেও তিতির ভয় ঘেমে উঠছে। দ্রুত পায়ে হিয়ার ঘরে যেয়ে দেখে হিয়া পেটে হাত দিয়ে বিছানায় মাথা হেলিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। ফ্লোরে রক্ত। তিতির হড়বড়িয়ে ওর কাছে গিয়ে গালে হাত দিয়ে ঝাঁকিয়ে অস্থির কণ্ঠে বলতে লাগে, হিয়া, কি হয়েছে তোর? ফ্লোরে রক্ত কেন? বল না, তুই এমন করছিস কেন? হঠাৎ ঘটনায় অস্থিরতায় তিতিরের মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। নয়নযুগল বেয়ে অনবরত অশ্রুধারা বইছে। হিয়া অস্ফুট স্বরে বলে, পলাশরা এসেছিল, আমাকে নিতে চাইছিল। মাকে মাথায় রি দিয়েছে। খাট থেকে পড়ে দিন শুরু হওয়ার কারণে পালিয়ে গেছে। তিতির চোখ মুছে কোনো মতে উঠে দৌড়ে মায়ের ঘরের দরজা খুলে দেখে মা ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছেন। ডাইনিং থেকে পানি ভর্তি জগ এনে মায়ের মুখের উপর ছিটিয়েই দৌড়ে আবার হিয়ার কাছে আসে। কাপা কাপা হাতে দ্রুত ফোন বের করে সিএনজি ড্রাইভারকে ফোন লাগায়। প্রথমবার ফোন রিসিভ হয় না। দ্বিতীয়বার কল করার পর ফোন রিসিভ করে সিএনজি ড্রাইভার জানায়, মা, আমি তো গাড়িতে যাত্রী লইয়া নিউ মার্কেট মোড়ে আইসি। কিছু হইছে মা? চাচা, আপনি না পারলে দয়া করে জলদি কাউকে পাঠান প্লিজ, হিয়ার অবস্থা ভালো না, বিশ্বস্ত কাউকে পাঠান। তিতিরের কান্নারত অস্থির কণ্ঠে ও হিয়ার কথা শুনে সিএনজি ড্রাইভার রহিম চাচা ভয় পেয়ে যান। তিনি বলেন, একটু অপেক্ষা করো মা, আল্লাহ ভরসা কিছু হইব না, আমি জামাল রে কইতাছি। আচ্ছা, জলদি আসতে বলেন। তিতির এবার নিজে হিয়ার পালস চেক করছে। যা যা তার সাধ্যমতো সব করতেছে। নাজমা বেগমও মাথা চেপে ধরে হিয়ার সামনে বসে কাঁদছে। তিতির প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নেয়। প্রায় 15 মিনিটের মধ্যে একটা সিএনজি এসে হাজির হয়। সিএনজি আসার পর ড্রাইভার ও তিতির মিলে হিয়াকে গাড়িতে তুলে। এবার আশেপাশের কিছুটা দূরের বাড়ি থেকে 2-1 মহিলা বেরিয়ে আসে। এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তিতির রেগেই যায়। মানুষ মরার পর এসে জিজ্ঞাসা করেন কি হইছে। সুজন, পলাশরা এসে আমাদের মেরে ফেলে গেলেও তো জানতে পারবেন না। মানলাম আপনাদের বাড়ি একদম কাছে না, কিছুটা দূরে, কিন্তু ওই মাস্তানদের রাস্তায় ঘোরাফেরা করতে কি দেখেন না? শুধু দেখতেন ওরা যখন আমার পিছু নিত সেটাই। তাও আমি নাকি তাদের সাথে রং করি এমন অবাস্তব কিছু। তারপর আমার বাবার কানে আপনাদের স্বামীরা আপনাদের বানোয়াট কথা লাগাতো। আমার চলাফেরা নিয়ে কত অভিযোগ। আমি নাকি রাস্তার ছেলেদের আকর্ষণ করার চেষ্টা করি। কিন্তু অভিযোগ যদি মেয়রের কাছে সুজন, পলাশদের নিয়ে করতেন তাহলে মহল্লার মেয়েরা এদের কুদৃষ্টি থেকে রেহাই পেত। যাগ্গে থাকেন আপনারা। তুমি শুধু শুধু আমাদের ভুল বুঝতেছ। আমরা কিভাবে জানবো ওরা তোমাদের বাড়িতে যাচ্ছে? আমাদেরও তো কাজ আছে। প্রতিবেশী মহিলার প্রত্যুত্তরের জবাবে তিতির বলে, থাকেন আপনাদের কাজ নিয়া। নাজমা বেগম তিতিরকে টেনে গাড়িতে উঠায়। সিএনজি ড্রাইভার জলদি স্পিড তোলে।
তিতিররা হিয়াকে জাগিয়ে রাখার চেষ্টা করছে, অনবরত কথা বলছে, পানি খাওয়াচ্ছে। হিয়া ব্যথায় অস্ফুট চিৎকার করে চলেছে। সিএনজি ড্রাইভার গাড়ি চালাতে চালাতে বলে, আফা, সুজনরা এলাকাতে নাই দেইখা জলদি আইতে পারছি, ওরা মনে হয় ভয় পলাইছে। কতগুলা কেসের আসামি ওরা, প্রত্যেকবার গা ঢাকা দেয়, তারপর জামিনে ছুটে। কোর্টে হাজিরা তো দেয়, লাজ শরম আল্লাহ এগো দেয় নাই। আমি এবার আর ওদের ছাড় দিব না। আমার ভাইকে গাড়ি চাপা দিয়ে খুন করেছে, আমার জীবনটা এই অবস্থা করার জন্য দায়ী ওরা। ওদের জন্য জলদি বিয়ে দিয়েছে। হিয়া সুস্থ হোক, তারপর আমি কোর্টে গিয়ে মামলা করব। এখানকার পুলিশেরা ওদের কিছুই করবে না। আফা, এলাকায় টিকন যায় না। আমার ছোট 9-এ পড়া বইন্ডার দিকেও নজর দিছে। আব্বায় ওর বিয়া ঠিক করতাছে। আমার কত শখ আছিল, নিজে 5 পর্যন্ত পড়ছি তো কি হইছে, বইনেরে ভার্সিটিতে পড়ামু। বইনে আমার লেখাপড়ায় অনেক ভালা। তিতির দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনার মনের ইচ্ছা পূরণ হোক ভাই, পারলে আরেকটু দ্রুত চালান। এরতে জোরে চালাইলে আমি সামলাইতে পারুম না। রাস্তা তো ভিজা। চিন্তা কইরেন না আপা, বেশিক্ষণ লাগবো না, আর 5-7 মিনিট লাগবো। তিতির হসপিটালে এক সিনিয়র নার্সকে কল করে সব বলে রাখে, যাতে হসপিটালে পৌঁছানো মাত্রই চিকিৎসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে যায়। হসপিটালের গেইটের কাছেই পৌঁছাতেই 2 জন নার্স ও তিতিরের বন্ধু সাইফ ও হাসিব এসে হাজির। তিতির ওদেরকেও ফোন করে রেখেছে সাহায্যর জন্য। সিএনজি ড্রাইভারকে ধন্যবাদ ও প্রাপ্যটা দিয়ে হিয়াকে স্ট্রেচারে করে ভিতরে নিয়ে যায়। হিয়ার আখি যুগল প্রায় নিভু নিভু, রক্তে ওকে পেঁচানো চাদর ভিজে গেছে। ডাক্তাররা ইমিডিয়েট চেক করে বলেছে বাচ্চা ডেলিভারির পজিশনে চলে এসেছে। ব্লিডিং অনবরত হচ্ছে বলে অতিসত্বর 2 ব্যাগ রক্ত জোগাড় করতে বলে। সাইফ ও হাসিবের রক্তের গ্রুপ হিয়ার সাথে ম্যাচ করে বলেই তিতির ওদের ডেকেছে। জলদি ওদের থেকে 1 ব্যাগ করে 2 ব্যাগ রক্ত নেওয়া হয়। ডাক্তাররাও সময় নষ্ট না করে কাজে লেগে পড়ে। বাচ্চা নরমাল ডেলিভারিতেই হচ্ছে, কারণ জরায়ুর মুখ খুলে গেছে। তিতির ও নাজমা বেগম করিডোরে অস্থিরভাবে অপেক্ষা করছে। প্রায় কিছু সময় পর নার্স এসে জানায়, তিতির তোমার ভাতিজি হয়েছে। তিতির ও নাজমা বেগম খুশিতে ক্রন্দনরত অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরে। হিয়ার অবস্থা জানতে নার্সকে জিজ্ঞাসা করে, আপু হিয়া কেমন আছে? ও খুব দুর্বল, ও সেন্সলেস। ব্লিডিং এখন কিছুটা কমেছে কিন্তু পুরোপুরি না, আরও রক্ত লাগবে মনে হয়, ব্যবস্থা করে রাখো। নার্সকে প্রত্যুত্তরে বলে, সকালেই হয়ে যাবে। আমার এক বান্ধবীর ব্লাড গ্রুপ হিয়ার সাথে মিলে, কিন্তু ওর বাড়ি একটু দূরে, তাই সকালে আসবে। রাতে কি ব্লাড লাগবে? না, তোমরা বাচ্চাটাকে দেখে যাও। জি। তিতির ও নাজমা বেগম বাচ্চাটাকে দেখতে যায়। হিয়ার বাচ্চাটাকে কোলে নিয়ে তিতির চোখের জল ছেড়ে দিল। চেহারা পেয়েছে বাবার মতো, ভাগ্যটা বাবার মতো না হলেই হয়। তিতির নাজমা বেগমকে বলেন, কোর্টে মামলা করেই আমি মেডিকেল কলেজ মাইগ্রেশন করব। এই শহর আমাদের জন্য না। জানি কষ্ট হবে, ছোট থেকে এখানে বড় হয়েছি, কিন্তু বাঁচতে হলে ছাড়তে হবে। নাজমা বেগমও আঁচলে চোখ মুছে বলেন, হ্যাঁ রে মা, আজকের ঘটনার পর আমার আর সাহস হয় না। কে দিবে সিকিউরিটি? সবাই দেখেও না দেখার মতো করে থাকে। হিয়াটা সুস্থ হোক, সব বিক্রি করে চলে যামু। তিতিরের মনে পড়ল বাড়ি রেখে কিভাবে যাবে, তাই মাকে শুধায়, আমাদের তো নিজেদের বাড়ি, বাড়ি রেখে কিভাবে যাব? বিক্রি করে?
ওই দিন যে এক ছেলে এসেছিল সে বলেছে যদি বিক্রি করতে চায় তাহলে তাকে ফোন করলে সাহায্য করবে। তিতির হৃদয় কুঁচকে গেল। সন্দিহান কণ্ঠে বলে, কোন ছেলে? ওই যে বৃষ্টির দিনের ছেলেটা, মাশরিফ না কি যেন নাম। তিতিরের মনে সন্দেহের দানা বাঁধে। চিরকুটের সাথে কি কোনোভাবে মাশরিফ ছেলেটার যোগাযোগ আছে? মাকে জিজ্ঞাসা করে, সে তোমাকে হঠাৎ বাড়ি বিক্রির কথা বলল কেন? কে সে? নাজমা বেগম বলেন, আমি তাকে সুজন পলাশদের সম্পর্কে বলেছি। তুই কিসে পড়িস জিজ্ঞাসা করাতে তাও সব বলেছি। তুমি পারো ও মা, চেনা নাই জানা নাই এক অচেনা লোককে সব বলে বসে আছো। এখন সে যদি আমাদের ক্ষতি করতে চায়। নাজমা বেগম তিতিরকে বোঝাতে বলেন, ছেলেটা খুব ভালো, কথা বলে খুব ভালো মনে হলো। আচ্ছা বাদ দাও, চাচারে কি জানাবা? নাজমা বেগম বললেন, বলে দেখো, ওরা মাসে 3,000 টাকা করে পাঠায়। আমি কয়েকবার মানা করেছি কিন্তু ওদের এক কথা, বড় ভাই আমাদের লেখাপড়ার খরচ তুলছে, পুরো সংসার একা সামলাইছে, তার জন্য এটুকু তো কিছুই না। আমাদের তো নিতেও চাইছিল কিন্তু নিজের বাড়ি ছেড়ে ঢাকা যাওয়ার ইচ্ছা হয় নাই। তাছাড়া ওদের বাড়িতেও জায়গা কম, ওর বড় ছেলে কলেজে উঠেছে, খরচও বাড়ছে। আচ্ছা আমি আগে কলেজে কথা বলি। তখন নার্স এসে তিতিরকে বলে বাচ্চা নিয়ে তার সাথে যেতে, তাই বাচ্চাটাকে নিয়ে নার্সের সাথে গেল। তিতির গেলে নাজমা বেগম মাশরিফের নাম্বারে কল লাগায়। প্রথম 2 বার রিং হয়ে বন্ধ হয়ে যায়। নাজমা বেগম হতাশ হয়ে বসে থাকেন। স্যার মেজর রাহান আহমেদের কোনো খোঁজ তো পেলাম না। তার বাবাও কিছু দিন আগে মারা গিয়েছেন। আর্মি হেড অফিসার বলেন, মেজর রাহান আহমেদ নিখোঁজ হওয়ার পর এই তো 6 মাস আগে রেডিও বার্তা এসেছিল ওদের 2 সদস্যকে মুক্ত করতে, তাহলে রাহানকে ছাড়বে। আমরা রাহানের সাথে সুস্থভাবে ভিডিওতে কথা বলতে চাওয়ার পর আর যোগাযোগ করেনি, তাই আমরাও আর ছাড়িনি। রাহান জীবিত না মৃত তা জানা নাই। তাছাড়া এত সময় পরেই বা কেন খবর পাঠালো? ওদের লোকেশনও ট্র্যাক করা যায়নি। তার বাবাকে তো এটা জানানো হয়েছিল। হ্যাঁ, রাহানের বাবা জানতেন আমাদের চট্টগ্রামে মিশন আছে, প্রস্তুত হও। রাহানের পর তুমিই আমার ভরসাযোগ্য মেজর। ইয়েস স্যার। সকালে হিয়া প্রায় সুস্থ, আর রক্ত লাগেনি। ডাক্তার বলেছেন আজকের দিনটা হসপিটালে থাকতে, যদি কোনো সমস্যা হয় তবে দেখবেন। তিতিররাও রাজি হয়। হিয়া জ্ঞান ফেরার পর থেকে নিজের মেয়েকে কোলে নিয়ে কিছুক্ষণ পর পর কাঁদছে। তিতির এবার বিরক্ত হয়ে বলে, থামো না, বাচ্চাটাও তোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, ভাবছে হয়তো তার মা খুশি না। হিয়া জড়ানো কণ্ঠে বলল, ও জন্ম থেকেই এতিমরে। আমার মেয়েটার কপাল এমন না হলেও পারত, যা ভাগ্যে ছিল হয়েছে। এখন সামনের দিকে ভাব, আমরা এখান থেকে চলে যাব, কোনো কালো ছা আমাদের ছুঁতে পারবে না। তিতিরের মুখে আচমকা চলে যাওয়ার কথা শুনে হিয়া শুধায়, কই যাব আমরা? তিতির দীর্ঘশ্বাস ফেলে বলে, কথা বলবো আজ, ময়মনসিংহতে মাইগ্রেশন করব। কতদিন আর পলাশ সুজনদের ভয় থাকব? আবার কোনোদিন ঘরে এসে হামলা করে কে জানে। হিয়া মলিন কণ্ঠে বলে, উনার শেষ স্মৃতি তো ওই বাড়িতে, ওই ঘরটাতে। আমি উনার গায়ের ঘ্রাণ পাই। আবেগে থাকলে মেয়েকে রক্ষা করা কঠিন হবে। আমিও তো পারতাম সারা জীবন ওই বাড়িতে সবার কুকথা শুনে থেকে যেতে, কিন্তু জীবন কারো জন্য থেমে থাকে না। একজন পৃথিবীতে নেই বলে কি আমি নিজের জীবনও বিসর্জন দিব? নিজেকে তো বাঁচতে হবে।
এখন বলতে পারিস আমার ও রাহানের তেমন সম্পর্ক ছিল না বলে পিছুটান নেই। ভাগ্যিস নেই, নয়তো আবেগের বশবর্তী হয়ে আমি সেই 2 বছর আগেই থেমে যেতাম। আমার লক্ষ্য এখন নিজের স্বপ্ন পূরণ করে তোদের নিয়ে ভালোভাবে বাঁচা। শ্বশুরবাবার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। তিতিরের বোঝানোতেও হিয়া মলিন দৃষ্টিতে কোলের ঘুমন্ত বাচ্চাটার দিকে চেয়ে আছে। হতাশ নিঃশ্বাস ফেলে তিতির আবার বলে, সবকিছু কনস্ট্যান্ট না, রিপ্লেসেবল, সবকিছুরই রিপ্লেসমেন্ট সম্ভব। নাজমা বেগম ক্যান্টিন থেকে নাস্তা করে এসে বলেন, এবার তুই যা তিতির, হিয়ার পাশে আমি বসতেছি। তোর ক্লাস নেই আজকে? আছে, সকালেরটা মিস গেছে। মৃদুলা ও ইতির থেকে নোট নিয়ে নিব। এখন নাস্তা করে আরেকটা ক্লাসে যাব। তুমি কিন্তু বাড়িতে যাবে না? আমি দুপুরের ব্রেকে হাসিব, ইতিকে নিয়ে বাড়িতে গিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসব। তিতিরের কথায় নাজমা বেগম সম্মতি প্রদান করেন। তিতির ক্লাসে চলে যায়। লাঞ্চ ব্রেকে হাসিব ইতিকে নিয়ে বাড়িতে যায়। রাস্তায় তিতিরের এক স্কুল বান্ধবী ইরার সাথে দেখা হলে সে জিজ্ঞাসা করে, কেমন আছিস রে তিতির? শুনলাম কালকে সুজন, পলাশরা নাকি তোদের বাসায় আক্রমণ করেছিল। হিয়ার কি অবস্থা এখন? তিতির হাসি মুখে বলে, আলহামদুলিল্লাহ, মেয়ে হয়েছে। তুই কবে আসলি? চাচি কেমন আছেন? ইরা খুশি হয়ে বলে, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাবা সেই কত দূরে বাড়ি করলেন, তারপর আমি চান্সও পেলাম রাজশাহীতে। দেখাই হয় না। কালকে বাসায় এসেছি, রাতে মায়ের মুখ থেকে শুনলাম বাবা নাকি বড় বাজার থেকে খবর পেয়েছেন। তিতির দীর্ঘশ্বাস ফেলে বলে, দোয়া করিস রে। কতদিন আছিস? হিয়াকে নিয়ে ফিরলে বাসায় আসিস। এখন তাড়াহুড়োতে আছি। হ্যাঁ যা, আমি কয়েকদিন আছি এখানে। ভাতিজি দেখতে মাকে নিয়ে আয়োজন করে আসব। ইরাকে বিদায় দিয়ে তিতির হাসিব ইতিকে নিয়ে বাড়ির রাস্তায় যায়। বাড়িতে গিয়ে নিজের, মায়ের ও হিয়ার এক সেট কাপড় চোপড় নেয়, সাথে বাবুর জন্য বানিয়ে রাখা কাঁথা ও জামা নেয়। হসপিটালে ফেরার পথে কিছু ফল কিনে সেসব মায়ের হাতে বুঝিয়ে দিয়ে ক্লাসে যায়। টানা 2 ক্লাস হবে, তারপর টিউশন করাতে যাবে। মায়ের মুখে শুনেছে কালকে দুপুরে নাকি চাচারাও বাড়িতে আসবেন। আবার অ্যাডমিশন অফিসেও কথা বলতে হবে। রুমে ফিরে মাশরিফ প্রায় 24 ঘন্টা পর ফোন হাতে নিয়েছে। এতটা সময় ফোন সাইলেন্ট ছিল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিন অন করতেই দেখে 4টা মিস কল। প্রথম 2টা বাড়ি থেকে আর শেষ 2টা এক অচেনা নাম্বার থেকে। প্রথমে বাড়ির নাম্বারে কল করে মায়ের সাথে কথা বলে নিল। অতঃপর সেই অচেনা নাম্বার কার জানতে কল করল। 2বার রিং হওয়ার পর রিসিভ হলে মাশরিফ সালাম দিয়ে জানতে চায় কে। নাজমা বেগম সালামের জবাব দিয়ে বলেন, আমি নাজমা আক্তার। চিনতে পেরেছ? সেদিন রাতে যে তুমি আমাদের বাড়িতে এসেছিলে। মাশরিফ এবার চিনতে পেরে সহাস্যে বলে, ও হ্যাঁ, কেমন আছেন আন্টি? সরি, আমার ফোন কাছে ছিল না। আপনার বাড়ির সবাই কেমন আছে? নাজমা বেগম মলিন কণ্ঠে বলেন, এখন আছি কোনো মতে। নাতনি হয়েছে আমার। মাশরিফ উৎফুল্ল চিত্তে বলে, আলহামদুলিল্লাহ। এত দারুণ খুশির খবর আন্টি, কিন্তু আপনার কণ্ঠে মলিনতা কেন? কি বলবো বাবা, এলাকার মাস্তানগুলো হামলা করেছিল। সেদিন আল্লাহ সহায় ছিলেন, নয়তো কি হতো ভাবতেই শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। মাশরিফের অনুতাপ হল, সরি আন্টি, আমি নিরুপায় ছিলাম। ফোন সত্যি কাছে ছিল না, কিছু করতে পারলাম না। না না বাবা, তোমার তো কোনো দোষ নেই।
আমি তোমাকে বরং হসপিটালে এসে একটা সাহায্যর জন্য ফোন করেছি, নাজমা বেগমকে আশ্বাস দিয়ে মাশরিফ বলে। জি আন্টি, নিঃসংকোচে বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব। নাজমা বেগম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলেন। তুমি বলেছিলে বাড়ি বিক্রি করতে চাইলে বলতে। মাশরিফের ঠোঁটের কোণে স্বস্তি মিশ্রিত হাসি ফুটল। জি আন্টি, আমি আমার ফ্রেন্ডকে বলছি, আপনারা প্রয়োজনীয় সব কাগজ রেডি রাখেন, কালকে পরশুর মধ্যে উকিল নিয়ে আসবে। ধন্যবাদ বাবা, বড় উপকার করলে। দোয়া করবেন আন্টি। কথা বলা শেষে মাশরিফ তার সিনিয়র বন্ধুকে ফোনে বলল। সেনা থাকাকালীন সবটা কম সময়ে সামলে নিতে বলল। পরের দিন হিয়া সুস্থ হলে ডাক্তার ওকে হসপিটাল থেকে রিলিজ দেয়। হিয়া, নাজমা বেগম ও হিয়ার নবজাতক বাচ্চাটাকে নিয়ে তিতির বাড়ি ফেরে। মৃদুলা, ইতি, হাসিব, সাইফদেরও সাথে নিয়ে এসেছে। ওরা সবাই মিলে বাজার করে আধ ঘন্টার মধ্যে আবার হসপিটালে ব্যাক করবে। মাঝে 1.5 ঘন্টার ব্রেক পেয়েছে যে। এর মধ্যে তিতিরের চাচারাও চলে এসেছেন। তিতির স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখনই একা রেখে যেতে ভয় করছিল। সবাই হিয়া ও বাচ্চাটাকে নিয়ে মেতে আছে। তিতির মাকে বলে বন্ধুদের সাথে মেডিকেলে চলে যায়। ক্লাস শুরু হওয়ার একটু সময় বাকি, তাই ভাবল অ্যাডমিশন অফিসে কথা বলবে। যেই ভাবা সেই কাজ। বন্ধুদের এখনই কথাটা জানায়নি। কথা বলে এসে ক্লাসটা করে তারপর জানাবে। তিতির অ্যাডমিশন অফিসে মেডিকেল কলেজ মাইগ্রেশনের কথা বলে এসেছে। প্রয়োজনীয় যা যা করা দরকার তা করে 1 মাসের মধ্যেই মাইগ্রেশন সম্ভব। তিতিরের মাইগ্রেশনের খবরে মৃদুলা, ইতি, হাসিব, সাইফ, রিক্তারা সবাই আপসেট। ওদেরকে বোঝানোটাই কঠিন হয়ে পড়েছে। ওদের সাথে ক্যান্টিনে গালে হাত দিয়ে বসে আছে। নীরবতায় অস্বস্তি লাগছে। এবার টেবিলে হাত দিয়ে বাড়ি দিয়ে নিজের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করে তিতির বলে ওঠে, এই এমন করিস কেন? প্লিজ এভাবে রাগ করে থাকিস না। মৃদুলা গোমরা কণ্ঠে বলে, তুই আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? আমরা কি তো ফ্রেন্ড না? তিতির নিজের কপাল নিজেই চাপড়ে বলে, সে একই সংলাপ বারবার আওড়াচ্ছিস। আমার সমস্যাটা বোঝ। 2 দিন পর চাচারা চলে গেলে আমি কি ভয়ের মধ্যে থাকবো তার ধারণা আছে। হাসিব বলে, তাই বলে সমস্যার মোকাবেলা না করে এভাবে পালিয়ে যাবি? তিতির মলিন কণ্ঠে বলল, বাবা, ভাই, স্বামী ছাড়া 2টা মেয়ে, একজন বৃদ্ধা ও বাচ্চা নিয়ে ভয় কাটানোটা কেমন সেটা নিজে উপলব্ধি না করলে বোঝা সম্ভব না। আর যদি শকুনের নজর পড়ে তাহলে তো কথাই নাই। আর আমার এলাকার মানুষজন, হা, এরা তো আমরা মরে গেলেও খবর পাবে না। ময়মনসিংহতে কি ওরা পৌঁছাতে পারবে না? সাইফের কথায় তিতির তাচ্ছিল্য হাসল। অতঃপর বলল, কপাল মন্দ থাকলে পৌঁছাবে, কিন্তু আগে তো ওদের জানতে হবে আমরা কই যাচ্ছি। আমি অ্যাডমিশন অফিসে বলে এসেছি আমার সকল সমস্যা কথা। আশা করি উনারা সাহায্য করবেন। এখন বাড়ি ভাড়া দিয়ে গেলেও সমস্যা, কারণ ভাড়ার টাকা নিতে যোগাযোগ রাখতে হবে। সেই সূত্রে পলাশ, সুজনরা জেনে যেতেও পারে। তাই মা বলছে সে নাকি একজনের সাথে কথা বলেছে। দেখি কি হয়। আজকে আমি বাসায় গেলে চাচার সাথে এই বিষয়ে আলাপ করবে। ইতি কাদো কাদো স্বরে বলে, তুই আমাদের ভুলে যাবি না তো? ইতির করুণ কণ্ঠে তিতির ওকে জড়িয়ে ধরে বলে, উহু, তোদের ভোলা যায় নাকি? আমাদের যোগাযোগ থাকবে। এখন কাঁদিস না, আরেকটা ক্লাস আছে, চল। তিতির ওদের এক প্রকার টেনেই নিয়ে গেল। ক্লাস শেষে টিউশন করিয়ে রাত 8টার পর বাড়ি ফিরে সোফায় 2 জন অচেনা মুখ দেখল। একজন কালো কোট পরা,
তিতির ভ্রু কুঁচকে মাকে ইশারায় শুধালো। নাজমা বেগম উঠে এসে মেয়ের কানে কানে বলেন, উকিল এসেছে বাড়ি বিক্রির জন্য। তোকে বলেছিলাম না ওই ছেলের কথা? জায়গাটা নাকি সাথের জনই কিনবেন, তার পরিবার নিয়ে এখানে আসবেন। মা, একটু চাচাদের সাথে বুঝে শুনে নাও। হুট করে এক অচেনা আগন্তুকের কথায় যেভাবে চলছো তাতে ভয়ই করতেছে। তিতিরের সাবধানী বাণীতে নাজমা বেগম বলেন, তুই গিয়ে ফ্রেশ হ, আমরা বুঝে নিব। তোর মাইগ্রেশন হলো বললেই হয়ে গেল, সময় লাগে না, অপেক্ষা করো। সব বলেছি তাদের। নাজমা বেগম মেয়ের অপ্রসন্ন কণ্ঠ শুনে শুধান, কি হয়েছে? চেতে যাচ্ছিস কেন? জানি না, আমার মাথা ধরেছে। তিতির নিজের ঘরে চলে যায়। নাজমা বেগম দীর্ঘশ্বাস ফেলেন। তিনি তো বোঝেন এইটুকু বয়সে কত মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে তার মেয়েটা। স্যার, আমি তৈরি, আজকে রাতেই বের হব। ওদের সঠিক ঠিকানা জানি না, তাই ফোর্স বেশি লাগবে। হেড অফিসারকে চিন্তিত দেখালো। তিনি একটা রেডিও বার্তা শোনালেন যা টেরোরিস্টদের থেকে এসেছে। তোমরা এত বোকা কিভাবে হতে পারো? আমাদের ধরা এত সহজ না। আমরা নিজেদের জান দিতে প্রস্তুত, কিন্তু কথা লিক করব না। তোমাদের মরহুম মেজর রাহান আহমেদের লাশ পাওনি বলে আশা রাখছ সে বেঁচে আছে? তাহলে ভুল ভাবছ। আরও 1 বছর আগেই সে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। এখন নতুন যেই মেজরকে পাঠাচ্ছ তার জীবনও সংকটে। আমাদের ইউনিটি ভাঙতে পারবে না জেনারেল মিরাজ। জেনারেল মিরাজ এবার বললেন, বুঝলে, খুব সতর্ক থাকতে হবে। তুমি পারবে। ইয়েস স্যার। মেজর রাহানকে নিয়ে ওরা যা বলল তাতে আমাদের ভয়ের কিছু নেই, কারণ মেজর রাহান অন ডিউটি নিখোঁজ হননি। আমি তখন তার আন্ডারে ছিলাম। তিনি অফিসে এসে সব বুঝিয়ে বাড়ি ফিরতে রওনা করেছিলেন। তারপর থেকেই নিখোঁজ। দায়িত্বপ্রাপ্ত মেজরের কথায় জেনারেল খুশি হলেন। বললেন, প্রস্তুতি নাও। মিশন থেকে ফিরলে সপ্তাহ খানেক ক্যাম্প ও সেনানিবাস ত্যাগ করবে না। ফর সেফটি। ইয়েস স্যার। ওরা মিশনের জন্য চট্টগ্রাম, কক্সবাজারের দুর্গম পাহাড়ি এলাকা টার্গেট করে। যাওয়ার আগে একটা চিঠি ডাকঘরে ছেড়ে যায়। গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা। তিতির পাখি, কৃষ্ণচূড়ার রঙে তোমাকে রাঙানোর আকুল ইচ্ছে হয়তো আমার কোনোদিন পূর্ণ হবে না। তোমার প্রিয় রঙেই তুমি আজ রেঙে গেলে, কিন্তু বিমর্ষ হয়ে গেল সেই শুভ্রতা। আমার যে তোমাকে বিমর্ষ ভালো লাগে না। আমার অবাধ্য ভালোবাসা দিনে দিনে বাড়ছে, পক্ষান্তরে আমি আমার কর্তব্য থেকে পিছু হটতেও অপরাগ। আজ এই আগন্তুকের শেষ চিঠি না হয় ধরে নাও। হয়তো মেজর রাহানের মতো আমিও তোমাকে রিক্ত করে যাব। আমার রিক্ততা তোমাকে কোনো রঙে রাঙাবে না, কারণ সবটাই একপাক্ষিক। কিন্তু রাহান স্যারের রিক্ততা তোমার প্রিয় রঙকেও তোমার কাছে অভিশাপের তুল্য। চেয়েছিলাম সেই অভিশাপ ঘুচিয়ে শুভ্র প্রেমময় রঙের সাথে কৃষ্ণচূড়ার রঙের মিশ্রণ করাবো। যদি তুমি বিরক্ত হও ক্ষমাপ্রার্থী। তোমাকে একটা দুঃসংবাদ দিতেই চিঠিটা। আশা করি বুঝতে পেরেছ। এই দেখো, এইসবের মধ্যেও নিজের আবেগ সংবরণে ব্যর্থ আমি। আবেগ না হয় সব চিঠির পাতায় থাক। কর্তব্যের কাছে আবেগ বেমানান। আর আমি নিজের কর্তব্যে হঠকারিতা করতে পারি না। অতীত ভুলে সামনে এগো। অতীতে কিচ্ছু নেই। তোমার অতীত আজ সম্পূর্ণ শূন্য। নিজের নতুন ঠিকানায় শুভ কামনা। যদি অদৃষ্টে থাকে তবে তোমার ভবিষ্যৎ হব। রাঙাবো তোমায় কৃষ্ণচূড়ার রঙে। ইতি মেজর এম আই। গুরুত্বপূর্ণ চিঠি মনে করে চিঠিটা গ্রহণ করেছিল তিতির। যেহেতু প্রেরকের ঠিকানার স্থানে সেনানিবাসের ঠিকানা
চিঠিটা 2 থেকে 3 বার পড়ে শেষোক্ত উল্লেখে বুঝল সে সত্যি আজ তার প্রিয় শুভ্র রঙে বিমর্ষ। এতদিন কিয়ৎ সন্দেহ হতো, আজ তা রূঢ় বাস্তবতা। অক্ষিকোণে জমে উঠা জলের কণাদের প্রশ্রয় দিল না, অবাধ্য জলধারাকে কঠিন শাসনে স্বস্থানেই আটকে দিল। কিন্তু আগন্তুকও যে মেজর তা জেনে দীর্ঘশ্বাস ফেলল। এমনকি আগন্তুক তার পছন্দ সম্পর্কে অবগত তা বুঝে তাচ্ছিল্য হেসে নিজের ললাটকে ধিক্কার জানাল। তার জীবনে কেউ আসলে বা আসার চেষ্টা করলে নিয়তি তার সুনিপুণ নিষ্ঠুর পরিকল্পনায় তা রুদ্ধ করার প্রচেষ্টারত হয়। চিঠিটা ভাঁজ করে ফিজিওলজি বইয়ের ভিতর রাখল। হতাশ নিঃশ্বাস ফেলে ক্যাম্পাসের পুকুর পাড় থেকে উঠে দাঁড়ায়। পুকুর পাড়ে বসেই চিঠিটা পড়ছিল। পুকুর পাড়ের কাছে কয়েকজন আছে, তবে তারা ইন্টার্ন ডাক্তার। বলতে গেলে একটু নির্জনতার জন্যই আসা। এখন একাডেমিক ভবনে যায়। ওয়াশরুমে গিয়ে চোখ মুখে পানির ঝাপটা দিয়ে লাইব্রেরিতে গিয়ে পড়তে বসে। মৃদুলা, ইতি, রিক্তা, হাসিব ও সাইফও সেখানে। ওরা তিতিরকে কিছুক্ষণ খুঁজে তারপর না পেয়ে লাইব্রেরিতে এসে বসেছে। রিক্তা দেখল তিতির মাত্রই একটা কর্নারের টেবিলে গিয়ে বসল। অতঃপর বই খুলে এক ধ্যানে চেয়ে আছে। রিক্তা বাকিদের আসতে ডেকে দেখিয়ে বলে, তিতিরের কি হলো? সকালেই তো কি সুন্দর হাসি খুশি ছিল। ইতিও লক্ষ্য করে বলল, ওর বাসায় কিছু হলো নাকি? এই মায়াটা এত কম কথা বলে কেন বুঝি না। কেন এমন চলতো? ওরা 5 জন তিতিরের কাছে যায়। তিতিরের টেবিলে 2 জন জুনিয়র বসে ছিল। তাদেরকে ইশারায় উঠে যেতে বলে। জুনিয়ররা উঠে গেলে ইতি, হাসিবরা তিতিরের সামনে ও পাশে বসে। রিক্তা শুধায়, কি হইছে তোর? মাঝে কয়েকদিন বাড়ি গেছিলাম, তার মধ্যে তুই শ্বশুরবাড়ি ছাড়লি। এখন মেডিকেল কলেজ মাইগ্রেশন করবি। কি চাচ্ছিস? এখন আবার মুড অফ। কি হয়েছে বাবু? তিতির শূন্য দৃষ্টিতে তাকায়। অতঃপর ঠোঁটকোলে এক চিলতে হাসির রেখা ফুটিয়ে, আমার আর পিছুটান রইল না। অপেক্ষার প্রহর অবশেষে ক্ষান্ত হল। স্পষ্ট করে বল, দিন দিন প্রচুর হেয়ালি করছিস। সাইফের প্রত্যুত্তরের জবাবে এবার তিতির স্পষ্ট কণ্ঠে বলল, বিধবা বুঝিস? বিধবা আমি। আমার 2 বছরের অপেক্ষা শেষ। আমি আর কখনোই এই শহরে ফিরতে চাই না। তিতিরের বক্তব্যে উপস্থিত সকলের মাঝে নীরবতা বিরাজ করল। তা দেখে তিতির বলল, তোদের কি হলো? স্পষ্ট করে বলতে বললি বললাম। এখন চুপ কেন? মৃদুলা বলে, তোর কষ্ট হচ্ছে না? না, কষ্ট সব পেছনে ফেলে ওই বাড়ি ছেড়েছি। 2 বছরে উনার না ফেরাতেই আমার মনে ক্ষীণ সংকেত দিচ্ছিল। একটা মানুষের মৃত্যুর খবরে খারাপ লাগছে, কিন্তু সবাই যেমন আশা করে, মানে আশেপাশের মানুষজন, যে আমি কাঁদতে কাঁদতে সেন্স হারাবো। কয়দিন নাওয়া খাওয়া ছেড়ে নিজেকে মৃতপ্রায় করে ফেলব। তাদের সেই আশা পূরণ করতে পারলাম না। ইতি তিতিরকে নরম সুরে বলে, ঠিক আছে, পড় এখন। অতীত ভুলে সামনে আগা। আজ হিয়ার মেয়ের 8 দিন বয়স হলো। এতদিন নাম রাখেনি, আজ নাম রাখবে। নাম রাখা হলো হৃদিতা তাহিয়াত হায়াত। ভাবছে নামের আকিকা পড়ে দিবে। 2-2.5 বছর পর দিলেও তো হবে। আজ যেহেতু শুক্রবার, তাই তিতির ভাবল রাহানদের বাড়িতে গিয়ে সেদিন পার্সেলের জিনিসপত্র ফেরত দিয়ে আসবে। এগুলো প্রতিনিয়ত নিজের অতীতকে স্মরণ করাবে। তাই মা, হিয়া ও হায়াতকে নিয়ে বেরিয়ে পড়ল। সাথে চিঠিটা নেয়নি, কারণ চিঠিটার পুরোটা জুড়ে কারো হৃদয়ের অনুরক্তি, যা দেখলে কোকেয়া বেগম ও রাহানের ভাই বোন অন্য কিছু ভাবতে পারে। তারা চাইলেই হেড অফিসে এখন খবর নিয়ে জানতে পারবে। তিতির ও তার মা ভাবিকে দেখে কোকেয়া বেগম খুশি হলেন, কিন্তু রাহানের বোন মোটেও খুশি হয়নি।
তিতির সেই বিষয়টা দেখেও না দেখার মতো করে থাকল। কুশলাদি জিজ্ঞাসা শেষে কোকেয়া বেগম হায়াতকে কোলে নিয়ে নাজমা বেগমের সাথে গল্প জুড়ে দিলেন। তিতির ও হিয়া চুপচাপ বসে আছেন। কোকেয়া বেগম তিতিরকে বলেন, প্রায় 20-22 দিন পর আসলে তোমার পড়ালেখার কি অবস্থা? হিয়াকে কি কোথাও ভর্তি করবে? তিতির হালকা হেসে জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো চলছে। হিয়াকে ময়মনসিংহ গিয়ে অ্যাডমিশনের সময় ভর্তি করব। অ্যাডমিশনের তো বেশি সময় বাকি নেই। ওকে বলেছি হায়াত ঘুমালে আগের বইগুলো পড়তে, কিন্তু মেয়েটা দিনকে দিন অলসে পরিণত হচ্ছে। কোকেয়া বেগমের মস্তিষ্কে তিতিরের ময়মনসিংহ যাওয়ার কথাটায় প্যাচ লাগল। অতঃপর তিনি শুধালেন, তোমরা ময়মনসিংহ যাচ্ছ? বলনি তো? এই তো মা, আজ বলতে আসলাম। কোকেয়া বেগম জিজ্ঞাসা করেন, তোমাদের বাড়িটা ওটা কি করবে? নাজমা বেগম জবাব দেন, বিক্রির কাজ চলছে। বর্তমান মূল্যের থেকে একটু কমে হলেও বিক্রি করে দিচ্ছি। যে কিনছে সেই অন্যান্য খরচ বহন করে কিনছে। ওহ, ভালো কথা। কোকেয়া বেগমের দিকে তিতির বারবার আর নজরে তাকাচ্ছে। কিভাবে বলবে বুঝতে পারছে না। এক মায়ের কাছে ছেলের মৃত্যুর খবর কতটা বেদনাতুর তা অন্য কেউ বোঝা দেয়। তাও বলতে তো হবে। তিতির ব্যাগ থেকে গয়নার বক্সটা আর চেকটা বের করে টেবিলের উপর রাখল। রেখে একটু বড় করে শ্বাস নিল। কোকেয়া বেগম সেদিকে ভ্রু কুঁচকে চেয়ে আছেন। তিতির বলে, আমি এসব নিতে পারবো না। আমি জানি বাবা আমাকে ভালোবেসে এসব দিয়েছেন, সাথে আপনাদের ছেলেও, কিন্তু এসব সাথে রাখলে আমি অতীতেই নিষ্পেষিত হব। তাছাড়া সমাজে তো রীতি আছে, বিধবা নারী গয়না পরতে পারে না। কোকেয়া বেগম আচমকা রেগে গিয়ে তিতিরের গালে সপাটে চড় দিয়ে বসলেন। উপস্থিত নাজমা বেগম ও হিয়া এই কাণ্ডে হতবাক হয়ে গেলেন। হায়াত হয়তো ভয় পেয়েছে, কেঁদে উঠেছে বাচ্চাটা। কোকেয়া বেগম শক্ত কণ্ঠে উচ্চস্বরে বলে ওঠলেন, ভবিষ্যতে এমন কথা বলবে না। তুমি এই বাড়ি ছেড়েছ বলে যে আমার ছেলে মারা গেছে তা ভাবো কি করে? তুমি সম্পর্ক রাখতে চাও না, আমি বাধা দেইনি। যুবতী কুমারী মেয়ে ভেবে তোমার ভবিষ্যতের কথা ভেবেছি। কোকেয়া বেগমের জোরালো কণ্ঠে রাহানের বোন বসার ঘরে আসে। তিতিরদের দেখেই সে নিজের ঘরে চলে গিয়েছিল। মায়ের কথা শুনে বলে, কি হয়েছে মা? কি করেছে এই মেয়ে? কোকেয়া বেগম কেঁদে ওঠলেন। বললেন, দেখ না, তিতির বলতেছে আমার ছেলে নাকি বেঁচে নাই। ওর সাহস হয় কি করে? তোর বাবাও শেষ নিঃশ্বাস ত্যাগের সময় বলেছিল হয়তো রাহান বেঁচে নাই। তখনই আমি অসুস্থ মানুষটার সাথে রাগ করেছিলাম। আজ তিতিরও বলছে। রাহানের বোন ক্ষিপ্র স্বরে বলল, চলে গিয়েছিলে তো ফিরেছ কেন? আমার ভাইকে মৃত প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে কেন? নাকি সম্পত্তির লোভে? ভাই মারা গেলে তো তার সম্পত্তি তুমিও পাবে, তাই জন্য এসেছ তাই না? তোমার মতো সুবিধাভোগী মেয়েদের খুব ভালো করে চেনা আছে। তিতির মুখে হাত দিয়ে কেঁদে ফেলে। সবাই তারই দোষ কেন ধরে? লোভ সে কেন করতে যাবে? বরং আজ কিছু সম্পদ ফিরিয়ে দিতে এসেছে সে। তিতির জড়ানো কণ্ঠে বলল, সেনানিবাস থেকে চিঠি এসেছিল, সেখান থেকে জেনেছি। আপনারা খবর নিন তাহলেই হয়। তাছাড়া আজ আমি এসব হাত দিয়ে টেবিলে দেখিয়ে ফিরিয়ে দিতে এসেছি। আমার এসব লাগবে না। আমার বাবা যা রেখে গেছে তা দিয়েই আমাদের হয়ে যাবে। এতদিন আমার জন্য যা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। সারা জীবন কৃতজ্ঞ থাকব। ভালো থাকবেন। কথাগুলো বলে তিতির আর অপেক্ষা করে না। মা ভাবিকে উঠতে বলে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে।
সময়ের পরিক্রমায় আরও 3 সপ্তাহ পেরিয়ে গেছে। তিতিরের ট্রান্সফার হয়ে গেছে শুধু এই মাসের, আর সপ্তাহ খানেক বাকি বলে মাস্টার শেষের দিকে ফরিদপুর ছাড়বে। টিউশনগুলোতেও বলে নিয়েছে, বেশি করে পড়িয়ে নিচ্ছে। মাস শেষ হওয়ার 3-4 দিন আগে তিতির একা ময়মনসিংহ যাবে। আজকে মা ও হিয়াকে ঢাকায় চাচার বাসায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। ময়মনসিংহ গিয়ে তো আর কেউ ওদের জন্য বাসা ঠিক করে রাখবে না। যা করার নিজেদের করতে হবে। নিজেদের বাড়িটাও বিক্রি করতে কিছু প্রসেস বাকি। আজ নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হোস্টেলে উঠবে। খুব অনুরোধ করে হোস্টেলে 1 সপ্তাহ থাকার অনুমতি নিয়েছে। হোস্টেল সুপার দয়ালু বলা চলে। ময়মনসিংহ বাসা ঠিক করে এই বাড়ির ফার্নিচারগুলো নেওয়া ব্যবস্থা করবে, যার জন্য বন্ধুদের সহযোগিতা প্রয়োজন। সবকিছু মনে মনে ঠিক করে স্বস্তির নিঃশ্বাস ফেলে তিতির। ভাগ্যিস পলাশ, সুজনরা এখনো পলাতক। খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে, এই 3 সপ্তাহে পুলিশ 4 বার এলাকায় এসে পলাশ, সুজনদের খুঁজে গেছে। অথচ যখন তার ভাই তিয়াস মারা যাওয়ার পর পুলিশ 1 বার কি 2 বার এসে খুঁজে গেছে। ব্যাপারটা বুঝে তিতির তাচ্ছিল্য হাসে। উপর মহল থেকে প্রেসার আসাতেই এখন এত তদারকি। এতে যে আগন্তুকের হাত আছো বুঝতে বাকি থাকে না। তিতিরের সন্দেহ হয় সেদিনের লোকটার উপর। আগন্তুক ও মাশরিফ ইকবাল কি দুজন ভিন্ন মানুষ নাকি একজনই? সেদিন ঝড় বৃষ্টির রাতে আলোক স্বল্পতার কারণে মাশরিফ ইকবাল নামে লোকটির মুখশ্রী দর্শন হয়নি। মায়ের ডাকে ধ্যান ভাঙে তিতিরের। নাজমা বেগম বলেন, তোর চাচা বলছে এখনই বের হবেন। তোরও তো যাওয়ার সময় হয়েছে। বেরো তোমরা। আমি কাল রাতেই ব্যাগ গুছিয়ে রেখেছিলাম। বেরো বামিও। তিতিরকে এবার নাজমা বেগম জিজ্ঞাসা করেন, এতদিনের জমানো হাড়ি পাতিল ওসব কি করব? কত সব তো পুরোই নতুন। জানি না, যতটুকু প্রয়োজন ততটুকু রাখব, বাকি সব সাইফ হাসিব ব্যবস্থা করবে। আচ্ছা, সাবধানে থাকিস মা। মায়ের চিন্তামিশ্রিত বুলিতে হালকা হাসল তিতির। অতঃপর বাড়ি তালা দিয়ে বেরিয়ে পড়ল। মিশন শেষে 2 দিন আগে মেজর ও সৈনিকরা সেনানিবাসে পৌঁছেছে। জেনারেল মিরাজ এবার 1 সপ্তাহের আগে কাউকে বের হতে দিবেন না। এবার 3 জন টেররিস্ট ধরা পড়েছে, কিন্তু এত কিছু করেও লিডারকে ধরতে পারছে না। ধরাটা অবশ্য সহজও না, কারণ ওদের মূল ঘাঁটি তো এই দেশে না। সকাল সকাল মাশরিফ সেনানিবাসের পুরো মাঠটা 4 বার চক্কর দিয়ে এখন কফি হাতে মাঠে বেরিয়েছে। কয়েকজন এখনো চক্কর দিচ্ছে। অন্যান্য শরীরচর্চা আজ কেউ করবে না। মেজর MI মানে মেজর মাশরিফ ইকবাল। মাশরিফ মাঠের ঘাসের উপর বসল। এক ধ্যানে পূর্ব দিগন্তে রক্তিম সূর্যের দিকে চেয়ে আছে। 1 সপ্তাহ ধরে কোনো কালো মেঘ বৃষ্টির দেখা নেই। পরিষ্কার নীল অন্তরিক্ষে শরতের শুভ্র মেঘের আনাগোনা। রোদের প্রাণোচ্ছলতায় পুলকিত নভমণ্ডল। মাশরিফও মিষ্টি হাসল। মাঠের মাঝে বসে মাশরিফকে হাসতে দেখে দৌড়ে এলো অভি। সে ইতোমধ্যে 8 বারের মতো চক্কর দিয়ে ফেলেছে। আজ এতটুকুই। কাল ও আজ একটু করে করে শুরু করেছে। আগামীকাল আবার পুরোদ্যমে শুরু করবে। অভি মাশরিফের পাশে বসে চোখের সামনে হাত নেড়ে দৃষ্টি আকর্ষণ করে বলে, মেজর মাশরিফ ইকবাল কোথায় হারালেন? মাশরিফ আলতো হাসল। কফির মগে চুমুক দিয়ে বলল, প্রেয়সীর অনন্ত মায় এই প্রকৃতি আমায় বারংবার প্রেমময় ডাক দেয়। কি করব বলেন? অভি মাশরিফের বাম হাতের বাহুতে চাটা মেরে বলে, তুই শেষ ভাই। পুরাই পাগল মজনু হয়ে ডুবে গেছিস। আসলেই আমি শেষ। কোন জায়গায় মেরেছিস খেয়াল আছে? আহ। অভি খানিক দূরে সরে গিয়ে বলল, সরি দোস্ত,
আমার মনে ছিল না। তোর তো বাম হাতের বাহুতে গুলি লেগেছিল। বেশি ব্যথা করছে? মাশরিফ আগের মতো বসে বলল, বেশি না, ঘা শুকানো ধরেছে। 7-8 দিন তো হয়ে গেল। তবে দৌড়ানোর সময় একটু লাগে, তাই ট্রেইনার আমার এক্সারসাইজ কমিয়ে দিয়েছে। কাল তোরা পুরোদমে শুরু করবি আর আমি আরো 2-3 দিন পর। অভি বলল, ভাগ্যিস গুলিটা একটু সাইড দিয়ে গিয়েছিল বলে। তাই তো রক্ষে। যদি বুকে লাগতো তবে। তাও দেখ বাম বাহুতেই, একটু এদিক সেদিকে হলেই। মাশরিফ হেসে বলে, সোজা হৃৎপিণ্ডে। তুই হাসছিস? আমার তখন আত্মা বেরিয়ে যাচ্ছিল। কলেজ থেকে আমরা একসাথে আর্মি জয়েন করেছি, একসাথে মেজর হয়েছি। নিজের থেকেও তোকে নিয়ে ভয় থাকি। আন্টির তো তুই আছিস। ঋতিকা আপু তো স্বামীর বাড়ি। অভির কথায় চিন্তার রেশ। আরে তুই বেশি চিন্তা করছিস। তোর যখন গুলি লাগতে নিয়েছিল সে সময় তো এত বিচলিত হোসনি। তুই সবসময় কথা ঘোরাতে ওস্তাদ। তা মেজর রাহানের বাড়িতে খোঁজ নিবি? উনাদের তো চিঠি দিয়ে জানানো হয়নি। কেন? মেজর রাহানের বোন নাকি ফোন করে তিতিরের কথার সত্যতা যাচাই করেছেন। একজন জানলেই তো হয়। তা ঠিক। মাশরিফ হুট করে উঠে দাঁড়ায়, হাত বাড়ায় অভির দিকে। বন্ধুত্বের ডাক গ্রাহ্য করার ক্ষমতা কি আছে? না। অভিও হাত ধরে উঠে দাঁড়ালো। মাশরিফ বলে, চল একটু ঘুরে আসি। আচ্ছা চল। মাশরিফ ও অভি আশেপাশে একটু ঘুরতে বেরোলো। তিতির টিউশনে আধ ঘন্টা করে বেশি পড়িয়ে 9টার দিকে বাড়ি ফিরল। মোট 4টার মতো টিউশন করাই এখন। আগে 2টো ছিল কিন্তু 1 মাস ধরে 4টা করাই। দিনে 2টো টিউশনই। নতুন টিউশনে ছাত্রীর মায়ের থেকে ক্ষমা চেয়ে নিয়েছে। কি বা করবে? তার আর তো কিছু করার নেই। প্রতিটা টিউশন মেডিকেল কলেজের এরিয়ার কিছুটা দূরে মাত্র। হোস্টেল থেকে দেরিতে আসার পারমিশন নিয়েছে। মৃদুলা বলে, এসেছিস তবে? যা ফ্রেশ হয়ে ওখানে 2টা সিঙ্গারা রাখা আছে, খেয়ে পড়তে বসো। তিতির বিছানায় গা এলিয়ে বলে, টায়ার্ড হয়ে গেছি রে। এখন ঘুমিয়ে ভোর 3টায় উঠে পড়তে বসবো। বসো তাহলে। আচ্ছা শোন, ময়মনসিংহতে হোস্টেলের জন্য অ্যাপ্লাই করেছিস? মৃদুলার কথায় তিতির কিঞ্চিত ভাবল। তারপর বলল, না, করা হয়নি। এত কিছুতে ভুলেই গেছি। আবারও বিরক্তিকর নিঃশ্বাস ফেলে বলে, সব ভুলে যাচ্ছি। এটাই তো ইম্পর্ট্যান্ট। বলদিরে, হোস্টেল ঠিক না করলে থাকবি কই? ইতিও বলাতে এবার তিতির উঠে গিয়ে সিঙ্গারা 2টো নিয়ে এসে খেতে খেতে বলল, মাথা কাজ করছে না। কালকে দেখব। সামনের মাসে কোনো টিউশন থাকবে না ভেবেই আরও অস্থির লাগছে। বাড়ি বিক্রির টাকা থেকে কিছু টাকা নিতে হবে। চাচা বললেন ময়মনসিংহতে কোনো ছোট 1-1.5 কাঠার প্লট আছে কিনা খোঁজ নিবেন, যাতে স্থায়ী কিছু হয়। কিন্তু আমার মনে হয় এখন বাড়ি জায়গা কেনার প্রয়োজন নাই। আমাদের স্থায়ী ঠিকানা কই হবে তা তো জানি না। রিক্তা শুধায়, 3-4 দিনে কোনো বাসা ভাড়া পাবি? আন্টি ও হিয়াকে মাসটা না হয় ঢাকাতেই রাখো। তবে তোর চাচা রাখবে কিনা তাও প্রশ্ন। চাচা রাখলেও আমি রাখব না। 1 রুমের বাসা হলেও উঠে পড়ব। বাড়ির অনেক জিনিসপত্র অনেক পুরানো হয়েছে, সব তো আর নিব না। ওগুলোর এখানেই ব্যবস্থা করে যাব। দেখ তাহলে, এখন যা ফ্রেশ হ। কাল তো সকালের ক্লাসটাতেই কুইজ আছে। তারপর তিতির ফ্রেশ হতে চলে যায়। সুন্দরবনের ঘন অন্ধকারাচ্ছন্ন স্থানে গাছের গুড়ির উপর বসে আছে কিছু লোক। তাদের সাথে সুজন, পলাশরাও আছে।
এই স্থানে সচরাচর বন্য প্রাণীদের আনাগোনা থাকলেও লোকগুলো আগুন জ্বালিয়ে বসেছে তাস খেলতে। এক লোক বলে ওঠে, মেজর মাশরিফকেও বন্দী করতে হবে। কিন্তু ওর দুর্বলতা কি? আরেকজন বলে ওঠে, এর মা। আরে মায়ের প্রতি তো সবারই দুর্বলতা থাকে। তাছাড়া মেজর মাশরিফ তার মাকে নিজের কাছে তখনই আনেন যখন সে ছুটিতে থাকে। কিন্তু এমনিতে মেজর মাশরিফের মায়ের কোনো খোঁজ পাওয়া যায় না। অন্য উপায় খুঁজতে হবে, যেমনটা মেজর রাহানের সাথে করা হয়েছে। সুজন নেশা দ্রব্যে টান দিয়ে বলে, ওই মেজর রাহান আছিল একটা বলদ। ও বিশ্বাস করছে ওর বউ আমার লগে শুইছে। ওই মেজর মিশনে যাওয়ার দিনই তো তিতির বউ ভাতের পর বাপের বাড়ি আইছিল। তিতিরের বিয়া ঠিক হইছিল তা তো পড়ে জানছি। একটা মামলার লাইগ্গা পলায় আছিলাম। এলাকায় ফিরার পরেও জানতাম না তিতিরের বিয়ার কথা চলে। জানছি ওর বিয়ার 2 দিন আগে। ওর বিয়ার 3 দিন আগে এই মেজর রাহান এলাকায় আয়া চায়ের দোকানে আমার সামনেই জিগায়, তিয়াস আহমেদের পরিবার কেমন? কোনো খারাপ রেকর্ড আছেনি? তার বইনে কই পড়ে? চলাফেরা কেমন? তখন ওই মেজর আর্মির পোশাকে আছিল বইল্লা, মুই মুখে কুলুপ আইটা আছিলাম। আমার তো তখন অত কিছু মাথায় আহে নাই। সবার থেকে ভালা শুইনা মেজর আমার পাশে বইসা চা খায়া গেছে। তখন যদি জানতাম তখনই কথা লাগায় দিতাম। বিয়া করতো না আমার ময়না পাখিডারে। এখন মেজর নাই, ময়না পাখিডারে খাঁচায় বন্দি কইরাই ছাড়মু। টেরোরিস্ট লোকগুলোর মধ্যে একজন বলল, তোমরা সাহায্য করাতেই মেজর রাহানকে জালে ফাঁসাতে পেরেছি। এখন মেজর মাশরিফেরটাও খুঁজে বের করো। এভাবে সদস্য কমতে থাকলে কেউ কাজে আগ্রহ পাবে না। পলাশ বলে, খুঁজতে হইব। মেজর মাশরিফ তো আমাগো এলাকার না। তয় লিঙ্ক খুঁজতে হইব। আর সপ্তাহ পর এলাকায় যামু। এখন গেলে ঝামেলায় পড়মু। এলাকার এক ছোট ভাই কইল পুলিশ নাকি 3-4 বার খুইজা গেছে। তিতির হিয়াগো বাড়িতে নাকি নিরাপত্তার ব্যবস্থা লাগায় রাখছে। যে খবর দেয় ওই দিনের বেলা বাড়ি থেকে বাইর হয় না। সন্ধ্যার পর চা পানের লাইগ্গা দোকানে বইলে নাকি শুনছে। আরেকজন টেরোরিস্ট বলল, ব্যাপারটা সন্দেহজনক। তিয়াসকে যখন গাড়ি চাপা দিয়ে মারলে তখনও পুলিশ এতবার আসেনি। এইটাই তো বুঝি না বাল। ক্যাডা এমনে পিছে লাগছে। পলাশ কিছুক্ষণ অশ্রাব্য গালিগালাজ করে আবার নেশা দ্রব্য সেবনে মন দেয়। ময়মনসিংহতে তিতিরের থাকার জন্য হোস্টেলের ব্যবস্থাও হয়ে গেছে। একদিনেই ব্যবস্থা হওয়াতে তিতির দারুণ অবাক হয়েছে। এদিকে বাড়ি বিক্রির প্রসেস প্রায় শেষ। তিতিরের অ্যাকাউন্টে টাকাও ট্রান্সফার শেষ। তিতির ব্যাংকে গিয়ে মা ও হিয়ার অ্যাকাউন্টে সমান করে টাকা ট্রান্সফার করে দিয়েছে, সাথে কিছু টাকা তুলেও নিয়েছে সামনের মাসে যে টিউশন থাকবে না তাই। বাড়ির যেসব জিনিসপত্র ময়মনসিংহ নিবে সেগুলাকে আর্মির ট্রাক দিয়েই সেনানিবাসের ভিতরে রাখা হয়েছে। বাসা ভাড়া পেলেই নিয়ে যাবে। কম তো না। 3টা খাট, 2টা আলমারি, শোকেস, ফ্রিজ, সোফা সেট, ডাইনিং টেবিল, পুরনো একটা টিভি, 3টা ওয়ার্ড্রবের 2টা নিবে, আরেকটা ঘুনে খেয়ে ফেলেছে তাই নিবে না। প্রয়োজনীয় হাড়ি পাতিল ও ডিনার সেট নাজমা বেগম ও হিয়া সেদিনই নিয়ে গেছিল। বাকি যেসব নিবে সেসব তিতির নিজের লাগেজে কাপড়ে পেঁচিয়ে নিবে। 3টা লাগেজ নিচ্ছে এর জন্য। অন্য শহরে পাড়ি জমাতে এত ঝামেলা তা এই কয়দিনে ভালোই বুঝেছে। আজ শুক্রবার। হাসিব, সাইফ, মৃদুলা, ইতি, রিক্তা সবাই তিতিরকে বিদায় দিতে মেডিকেল কলেজের হোস্টেলের কাছে এসেছে। সবার চোখে পানি। তিতির এই শহরে আর ফিরবে না। তিতির চারদিকে চোখ বুলিয়ে অশ্রুসিক্ত চোখে সবটা দেখে নিল। বন্ধুদের সাথে কত মন খারাপ, দুষ্টুমি, আনন্দের স্মৃতি এই স্থানটায়।
কপল বেয়ে গড়ানো নোনাজলের ধারাকে দুই হস্তের তালুর দ্বারা অবরুদ্ধ করল। নাক টেনে কণ্ঠে সক্রিয়তা এনে বলে, এই তোরা কাঁদছিস কেন? আমি এই শহরে ফিরব না বলেছি, কিন্তু তোদের সাথে দেখা করতে আসবো না তা তো বলিনি। তোরা কেউই তো এই শহরে স্থায়ী না। একদিন এই মেডিকেল প্রাঙ্গণ তো ছাড়তেই হবে। আমি না হয় একটু আগেই ছাড়লাম। ইতি তিতিরকে এসে ঝাপটে ধরে। মেয়েটা গতকাল রাত থেকেই কাঁদছে। একটু বেশি আবেগী কিনা? ইতি ক্রন্দনরত কণ্ঠে বলে, আই উইল মিস ইউ। মিস ইউ টু। তোর নাদুস নুদুস গালগুলো আবার কবে টানবো এটা তো বিধাতাই জানেন। তিতিরের আহ্লাদী সংলাপে ইতি আরও আবেগী হয়ে পড়ে। সাইফ বলে, তোরাও কি সাথে বাস স্টপ পর্যন্ত যাবি? মৃদুলা চোখের কোণা মুছে ভাঙা কণ্ঠে বলে, হুম, আবার কবে দেখা হবে তা তো জানি না। শেষ পর্যন্ত সাথে যেতে চাই। রিক্তা নিজের ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে তিতিরের হাতে দিয়ে ঠোঁটইর কোণে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলে, পড়াশোনার ব্যস্ততা ও সংসার চালানোর জন্য হয়তো সবসময় কথা বলার সময় পাবি না, তাই নিজেকে একা লাগলে এই ছোট ডায়েরিটা দেখিস। আমাদের এই 2 বছরের অনেক স্মৃতি বন্ধি আছে। আমার খুব যত্নে গড়া। সামলে রাখিস কিন্তু। তিতির রিক্তাকে জড়িয়ে ধরে নিজের কান্না সংবরণ করতে পারে না। এই 5 জন 2 বছরের সবসময় তার পাশে ছিল। নতুন ক্যাম্পাসে গিয়ে কি এমন কাউকে পাবে? জানা নেই তিতিরের। ওরা বাস স্ট্যান্ডের জন্য রওনা হলো। তিতিরকে বাসে উঠিয়ে বাস ছাড়ার আগ পর্যন্ত সেখানেই ছিল। বাস ছেড়ে দিলে তিতির বাসের সিটে গায়েলে দেয়। গন্তব্য নতুন। সূচনা কেমন হবে তা নিয়ে সংশয়। মাগরিবের নামাজ পড়ে সেনানিবাসের নিজেদের রুমে এসেছে মাশরিফ ও অভি। হঠাৎ মাশরিফের ফোনে কল আসে। স্ক্রিনে মা মহিমা বেগমের নাম্বার দেখে মুচকি হাসে সে। রিসিভ করে সালাম দিয়ে বলে, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, আমি সবসময় ভালো থাকি। তুই মিশন থেকে ফিরে 2 দিন আমার ফোন রিসিভ করিসনি, তাই আমি তোকে 4 দিন ফোনই করিনি। এখন দেখছি আমার ছেলে আমাকে ভুলতে বসেছে। মায়ের অভিমান মিশ্রিত কণ্ঠে মাশরিফ মুচকি হাসে। সে তো মায়ের কাছে গুলি লাগার বিষয়টা লুকাতে কয়দিন ফোন রিসিভ করেনি। মা তার খুব চিন্তাপ্রিয় মানুষ। মাশরিফ বলে, আর 3 দিন পর হাজির হব। দেখো শুধু। তুমি কি কোয়ার্টারে আছো তো? তো আর কই থাকবো? তুই না থাকলে আমাকে এই ক্যাডেট কলেজের কোয়ার্টারেই থাকতে হয়। তোর যে কেন এত ভয় বুঝি না। মহিমা বেগমের অভিমান এখনো কমেনি। মাশরিফ বলে, তোমার এতগুলো ছেলে থাকতে আমার কথা মনে পড়ে। তোমার তো ওদের সারাদিনের অ্যাক্টিভিটি দেখতে দেখতেই দিন পেরিয়ে যাওয়ার কথা। বিকেলে বড় মাঠটার পাশের রাস্তা দিয়ে সবটা চক্কর দাও তো। তোমার সুগার লেভেল কেমন? মহিমা বেগম বলেন, দেই তো। কম বড় মাঠ ওটা। তুই যে একজনকে আমার উপর নজর রাখতে রেখে গেছিস। ওই ছেলে বিকেল হলেই নিজের খেলাধুলো রেখে আমাকে নিয়ে 2 বার করে মাঠে চক্কর দেয়। কিন্তু বাবু, আমি যে ছেলেদের খেলার মাঝে তোকে খুব করে মিস করি। মাশরিফের নিজেরও এবার খারাপ লাগছে। ছোট থেকে এই ক্যাডেট কলেজের মাঠেই খেলাধুলো করে বেড়ে ওঠা তার। মা ওখানকার শিক্ষিকা হওয়াতে আরও সুবিধা হয়েছে। তবে মায়ের চাকুরির আর 3 বছরের মতো আছে। নিজেও তো এই ক্যাডেট কলেজের ছাত্র। অভির সাথে বন্ধুত্ব কলেজ থেকে। আগে খুব একটা কথা হতো না অভির সাথে, কিন্তু কলেজ থেকে ফুটবল টিমে দুজনের বন্ধুত্বের শুরু। আরও বন্ধুরা সবাই তো আর্মিতে জয়েন হয়নি। মাশরিফ আদুরে কণ্ঠে বলল, আই মিস ইউ টু মা। খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
ফোন কেটে দেওয়ার পর অভির দিকে তাকালে দেখে অভি এক দৃষ্টিতে চেয়ে আছে। মাশরিফ ইশারাতে শুধালে অভি বলে, গুলি লেগেছে এটা আন্টিকে তুই জানাতে না চাইলেও তুই বাসায় গেলে আন্টি এমনিতেই জানবে। ছুটির পর বাসায় গেলে আন্টি তোকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে। মাশরিফের ভাবলেশহীন জবাব, করুক, সে যা করে শান্তি পায়। আমার সামনে চিন্তা করুক, আমি সামলে নিব, কিন্তু আমার আড়ালে চিন্তা করে বিপি হাই করে বসে থাকবে, তারপর আমার চিন্তা দ্বিগুণ করবে। হুট করে অভি হেসে ফেলে, মাশরিফও হাসে। অতঃপর দুইজনে ড্রেস বদলে ডাইনিংয়ে যায় সন্ধ্যার নাস্তার জন্য। চলবে।